নমস্কার বন্ধুরা, আপনাদের গল্প পাঠক বন্ধু তন্ময় আবারও ফিরে এসেছে শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের অনবদ্য উপন্যাস জলদস্যুর অন্তিম পর্ব নিয়ে। দ্বিতীয় পর্বে আপনারা শুনেছেন রায়মঙ্গল নদীর মোহনায় জলদস্যু সর্দার গঞ্জালেস টিবাও সমস্ত বন্দীকে নিয়ে আসে একটা গম্বুজ বানানোর কাজে লাগানোর জন্য। কুরানির চেষ্টায় বিশু ঠাকুর প্রাণ ফিরে পেয়ে আরও একবার পালানোর বৃথা চেষ্টা করে অসফল হয়। অন্যদিকে শায়েস্তা খাঁর সেনাপতি তকি খাঁ গঞ্জালেসের ভাই ডিয়েগোর কাছে পরাস্ত হয়ে প্রাণ বিসর্জন করে। এদিকে আরাকানের রাজকুমার আনাপুরাম গঞ্জালেসের সাথে দেখা করতে আসে এবং সব দাসদাসীর দামাদামি হয়। কিন্তু আনাপুরামের সবচেয়ে বেশি পছন্দ হয় বন্দি বিশু ঠাকুরকে। তার কথাতেই বিশু ঠাকুরের বাঁধন খুলে দেয়া হয় এবং সবাইকে চমকে দিয়ে বিশু ঠাকুর সবার চোখের সামনে থেকে পালিয়ে যায়। এরপর আজ অন্তিম পর্বে শুনবেন বাকি কাহিনী। আমাদের এই পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি স্টেশনটিকে। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আসুন শুনে নেওয়া যাক জলদস্যু অন্তিম পর্ব। এই ঘটনার পর আনাপুরামের সঙ্গে গঞ্জালেসের সামান্য কথা কাটাকাটি হলো। প্রশ্ন উঠল বিশু ঠাকুরের দাম নিয়ে। আনাপুরাম বলল যে গঞ্জালেস তাকে একটা দানয় পাওয়া মরা মানুষ গুছিয়ে দেবার চেষ্টা করছিল, সুতরাং ওর জন্য দাম সে দেবে না। আর গঞ্জালেস বলল আনাপুরামের কথাতেই ওর হাতে পায়ের শিকল খুলে দেওয়া হলো, নইলে ও পালাতে পারত না। সুতরাং ওর দাম দিতে হবে ওই আনাপুরামকেই, এবং 100 স্বর্ণ মুদ্রা। তার চেয়ে এক কানাকড়ি কম হলে চলবে না। দুজনেই যখন বেশ গরম হয়ে উঠেছে, তখন আনাপুরাম হঠাৎ স্বর্ণমুদ্রা ভর্তি একটা থলে গঞ্জালেসের কোলের ওপর ছুঁড়ে দিয়ে বলল, আরে বন্ধু, এই সামান্য টাকার জন্য আমরা বিবাদ করছি। বললাম না আপনার কাছে আমার অনেক সাহায্যের দরকার হবে। যা হয়েছে ভুলে যান। দুজনে আবার করমর্দন করল। এবার ভোজের পালা। নিয়ম হলো দাসদাসী বিক্রির দিনে যারা কিনবে তাদের বিরাট ভোজ খাওয়াতে হবে। ক্রেতারা এত টাকা খরচ করছে, তার বিনিময়ে তারা কিছু খাতির যত্ন পাবে না। সুতরাং আনাপুরামের জাহাজের সমস্ত লোকের আজ নেমন্তন্ন গঞ্জালেসের জাহাজে। ডেকের ওপর কয়েকটা টেবিল পাতা হলো। একটা টেবিলে শুধু গঞ্জালেস আর আনাপুরাম, আর একটা টেবিলে বসবে আনাপুরামের 6 জন খুব বিশ্বাসী অনুচর আর গঞ্জালেসের 6 জন অনুচর। আর একটা খুব বড় টেবিলে খাবার সাজানো থাকবে, তার দুদিকে দাঁড়িয়ে দু জাহাজের লোকেরা খাবার তুলে তুলে নিয়ে খাবে। জলদস্যুদের জাহাজে সবসময় প্রচুর খাবার মজুদ থাকে। কতদিন তাদের জলে ভেসে থাকতে হবে তার তো ঠিক নেই, সেই জন্য খাবারের ব্যবস্থা তারা আগেই করে রাখে। সুতরাং হঠাৎ 200 লোককে নেমন্তন্ন খাওয়াতে তাদের অসুবিধা হয় না। আনাপুরামের জাহাজে লোকজনের সংখ্যা মাত্র 110। মাঝখানে 2 ঘন্টা সময় নেওয়া হলো খাবার দাবার তৈরি করার জন্য। জলদস্যুদের খাবার সময়েরও কোনো ঠিক নেই। সূর্য যখন সমুদ্রের একদিকে অস্ত যাচ্ছে, ঠিক সেই সময় সকলে বসলো দুপুরের ভোজ খেতে। 2টো পাত্রে খানিকটা করে সিরাজি ঢেলে একটা আনাপুরামের দিকে এগিয়ে দিয়ে গঞ্জালেস বলল, আসুন, আপনার সৌভাগ্য কামনায় আমরা এই সিরাজি পান করি। সিরাজি অতি উগ্র পানীয়। এ শুধু হিন্দুস্তানেই পাওয়া যায়, আরাকানে পাওয়া যায় না। অতিথিদের প্রতি বিশেষ সম্মান দেখাবার জন্যই গঞ্জালেস এই সিরাজি পরিবেশন করেছে। আনাপুরাম নিজের পাত্রে একটা চুমুক দিয়ে বলল, আর আমার সৌভাগ্য তো এখন আপনার উপর নির্ভর করছে। কেন কেন? আপনি আরাকানের যুবরাজ, আপনার দাদার পরে আপনি হবেন আরাকানের রাজা।
আপনার তুলনায় আমি তো অতি সামান্য লোক। আনাপুরাম গলার আওয়াজ নিচু করে বলল, বন্ধু, আরাকানে আমার ফেরার পথ বন্ধ। সেই জন্যই তো আপনার সাহায্য চাই। গঞ্জালেস চমকে গিয়ে বলল, কেন? ফেরার পথ বন্ধ কেন? আমি আমার দাদার ছেলেকে খুন করেছি। সে অতি অবাধ্য, বদমাস, পাজি, অসভ্য ছেলে ছিল। সে সব সময় গর্ব করে বলতো যে আমার দাদার পরে সেই রাজা হবে। তাই আমি আর সহ্য করতে পারিনি। একদিন তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলাম। গঞ্জালেস এক গাল হেসে বলল, বাহ 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 বাহ, বেশ করেছেন, বেশ করেছেন। সে অতি বদমাস তো বটেই, তাকে খুন করাই উচিত। হ্যাঁ। আনাপুরাম বলল, কিন্তু আমার দাদা টের পেয়ে গেছেন। তিনি অত্যন্ত রেগে গিয়ে আমাকে হত্যা করবার জন্য সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন। আমি তাই ধনরত্ন যা পেয়েছি সব নিয়ে পালিয়ে এসেছি। এখন আপনার কাছে আমার আর্জি এই যে আপনি এদিকে কোথাও এই সুন্দরবনের মধ্যে আমার থাকার একটা ব্যবস্থা করে দিন। আমার কাছে ধনরত্ন যা আছে তা দিয়ে আমি একটা নতুন নগর পত্তন করতে পারবো, কিন্তু সেজন্য আপনার সাহায্য দরকার। এখান থেকে আমি সিংহলের বাজারে দাস ব্যবসা চালাবো। গঞ্জালেস বলল, বাহ, বেশ ভালো কথা। আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। আসলে আমরা দুজনেই দুজনকে সাহায্য করব। তার মানে? আমি শুনেছি শায়েস্তা খাঁ হুকুম দিয়েছেন যে সমস্ত জলদস্যুদের আত্মসমর্পণ করতে হবে তার কাছে, তাহলে তিনি তাদের ক্ষমা করতে পারেন। আপনি কি আত্মসমর্পণ করতে চান? সেবাস্টিয়ান গঞ্জালেস টিবাও কখনো কারোর কাছে মাথা নিচু করে না। দেহের শেষ বিন্দু রক্ত থাকতে আমি কখনো ধরা দেব না। তাহলে এবার মোগলরা যত সৈন্য এবং যত জাহাজ এনেছে তার সঙ্গে যুদ্ধ করার সামর্থ্য আপনাদের নেই। হয়তো এর মধ্যে চট্টগ্রামের পতন হয়ে গেছে, সন্দ্বীপও মোগলের দখলে যাবেই। সুতরাং ওদিকে আপনাদের ফেরার পথ একেবারে বন্ধ। মোগলরা আরাকানও আক্রমণ করবে। তবে আমার দাদা যদি মোগলদের সঙ্গে সন্ধি করেন তাহলে তিনি বেঁচে থাকতে পারেন। দাদার সঙ্গে ঝগড়া না করলে আমিও বেঁচে যেতাম আর আরাকানে থাকতেও পারতাম। সেই জন্যই বলছি, আপনাকেও লুকিয়ে থাকতে হবে। সুতরাং আমাদের দুজনের মিলিত শক্তি নিয়ে এক জায়গায় থাকাই ভালো নয় কি? আমি শুনেছি সুন্দরবন অঞ্চল লুকিয়ে থাকবার পক্ষে খুব ভালো জায়গা। গঞ্জালেস চুপ করে রইল। আনাপুরাম একটু বাঁকা হেসে বলল, কি ক্যাপ্টেন সাহাব, সন্দ্বীপে আর ফিরতে পারবেন না শুনে মন খারাপ হয়ে গেল নাকি? গঞ্জালেস গম্ভীরভাবে বলল, এইসব কথা আমার লোকজনদের কাছে এখন কিছু বলবার দরকার নেই। তারা যেন কিছু না শুনতে পায়। তাদের বউ ছেলে মেয়ে মোগলদের হাতে ধরা পড়েছে শুনলে তাদের মন খারাপ হয়ে যাবে। আপনার স্ত্রীও তো সন্দ্বীপে আছে। হ্যাঁ, আপনিও কি আপনার স্ত্রীর জন্য মন খারাপ করবেন নাকি? আপনাকে যদি আমি আরও একটি সুন্দরী স্ত্রী জুটিয়ে দিই। আমার জাহাজে আছে আমার ছোট বোন, সেও আমার সঙ্গে পালিয়ে এসেছে। আমি প্রস্তাব দিতে চাই, আপনি আমার বোনকে বিয়ে করুন। আপনি তাকে দেখেননি, সে অতি সুন্দরী। গঞ্জালেস শুকনোভাবে হেসে বলল, আপনার বোন একজন রাজকুমারী, তাকে বিয়ে করা তো আমার পক্ষে অতি সৌভাগ্যের ব্যাপার। কিন্তু তিনি কি আমায় বিয়ে করতে রাজি হবেন? আনাপুরাম টেবিলে এক চাপড় মেরে বলল, আমি বললেই সে রাজি হবে। তাছাড়া আপনার মতন একজন বীর পুরুষকে কোন মেয়ে না বিয়ে করতে চাইবে? এমন সময় কথাবার্তায় বাধা পড়ল। জাহাজের সব লোক ভোজে যোগ দিলেও মাস্তুলের ডগায় একজন ঠিক পাহারা দেওয়ার জন্য বসে থাকেই। সে হঠাৎ চেঁচিয়ে উঠল, এই হো, এই হো, জাহাজ, স্টারবোর্ডের দিকে জাহাজ, একটা নয়, দুটো দুটো।
আনাপুরামের মুখখানা ভয়ে চুপসে গেল। সে বলল, সর্বনাশ, নিশ্চয়ই মোগলদের জাহাজ, আর রক্ষে নেই। গঞ্জালেস দৌড়ে নিজের কেবিন থেকে দূরবীনটা নিয়ে এলো। সন্ধে হয়ে এসেছে, বেশি দূরের কিছু দেখা যায় না। আনাপুরাম বলল, আমাদের এখন সিংহলের দিকে পালাতে হবে, যে কোনো উপায় হোক। ঠিক তক্ষুনি দূরের জাহাজ থেকে একটা কামানের গর্জন শোনা গেল। আনাপুরাম ব্যস্ত হয়ে বলল, সব সব পাল তুলে দিতে বলুন, ভোজ এখন বন্ধ রাখতে বলুন। গঞ্জালেস বিরক্ত হয়ে বলল, চুপ করুন, একটু একটু চুপ করুন। আবার দূরের জাহাজ থেকে পরপর দুবার কামানের আওয়াজ শোনা গেল, একটু থেমে আবার পরপর 3 বার। এবার গঞ্জালেসের সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। সে আবার খাবার টেবিলে বসে পড়ে বলল, আসুন আসুন, সিরাজি পান করা যাক। এমন ভোজ নষ্ট করার তো কোনো মানে হয় না। আনাপুরাম ঘাবড়ে গিয়ে বলল, সে কি, আপনি তা বলে মোগলদের হাতে সত্যিই ধরা দিতে চান? গঞ্জালেস সগর্বে উত্তর দিল, তোমাকে একটু আগেই বললাম না, আমি মৃত্যুবরণ করব, তবু কখনো ধরা দেব না। ভয়ের কিছু নেই, ওই জাহাজ নিয়ে আসছে আমার ভাই। কি করে বুঝলেন? বোঝার উপায় আছে। গঞ্জালেসের জাহাজের যেদিকে আনাপুরামের জাহাজ লেগেছিল তার উল্টো দিকে এসে ভিড়ল ওর ভাইয়ের জাহাজ। গঞ্জালেসের টেবিলে আর একটা চেয়ার দেয়া হলো। তার ভাই ডিয়েগো সেখানে এসে ভোজে যোগ দেবে। ডিয়েগো সদল বলে লাফিয়ে এলো এই জাহাজে। ডিয়েগো তার দাদাকে আলিঙ্গন করল। আনাপুরামের হাত ধরে ঝাঁকুনি দিল অনেকবার। টেবিল থেকে সিরাজির বোতলটা তুলে এক চুমুকে সবটা শেষ করে ফেলল সে। তারপর বলল, তোমরা খানা পিনা চালাও, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। যাবার সময় সে দাদার দিকে চোখ টিপে কিছু একটা ইশারা করে গেল। গঞ্জালেস আনাপুরামকে বলল, দেখলেন তো, ছেলেটা সব সিরাজি শেষ করে গেল। দাঁড়ান, আর একটা বোতল নিয়ে আসি। গঞ্জালেস নিজের কেবিনে এসে দেখল সেখানে ডিয়েগো চুপ করে দাঁড়িয়ে আছে। গঞ্জালেস তাকে জিজ্ঞেস করল, কি রে, খবর কি? ডিয়েগো উৎফুল্ল মুখে বলল, দুটো মোগল জাহাজকে খতম করে এসেছি। তার মানে? কখন, কোথায়? ডিয়েগো রায়মঙ্গল নদীর সব ঘটনাটা খুলে বলল। শুনতে শুনতে গঞ্জালেসের মুখখানা উৎকট গম্ভীর হয়ে গেল। তারপর চাপা রাগে হিসিস করে বলল, নির্বোধ কুমার, করেছিস কি? সাত করে কেউ বাঘের গুহায় আঘাত আনতে যায়? মোগলদের কাছ থেকে যখন পালিয়ে আসার সুযোগ ছিল তখন বিনা কারণে তাদের সঙ্গে যুদ্ধ করতে গেছে কেন ডিয়েগো? জলদস্যুদের নিয়মই এই যে একেবারে মুখোমুখি ধরা না পড়লে তারা রাজশক্তির সঙ্গে কখনো লড়াই করতে যায় না। মোগলদের 2টি জাহাজ ডুবেছে, একজন মোগল সেনাপতি মারা গেছে, এবার তো মোগলরা প্রতিশোধ নেবার জন্য পাগল হয়ে উঠবেই। গঞ্জালেস দ্রুত চিন্তা করতে লাগলো। চট্টগ্রাম সন্দ্বীপের দিকে ফেরা যাবে না, এখানকার নদীপথেও আর বেশি দিন থাকবার উপায় নেই। চট্টগ্রাম জয় করার পর এদিকে এসে মোগলরা তাকে খুঁজে বার করবেই। একমাত্র উপায় কয়েকটা দিন একেবারে ঘাপটি মেরে লুকিয়ে থাকা, একেবারে চুপচাপ। তারপর গোয়ার দিকে পালিয়ে যেতে হবে। গোয়ায় পর্তুগিজ রাজত্ব চলছে, সেখানে পৌঁছতে পারলে আর বিপদ নেই। লুকিয়ে থাকার পক্ষে সবচেয়ে ভালো জায়গা হলো নদীর মোহনায় যেখানে গম্বুজটা তৈরি হচ্ছে সেই অঞ্চলটা। কাছে সমুদ্র, মোগলরা তাড়া করলেই সমুদ্রে ভেসে পড়া যাবে। তবে একসঙ্গে বেশি লোকজন নিয়ে লুকিয়ে থাকার অনেক ঝামেলা আছে। অতি কষ্টে রাগ দমন করে গঞ্জালেস ডিয়েগোর পিঠে কয়েকটা চাপড় দিয়ে স্নেহের সুরে বলল, ঠিক আছে, যা করেছিস বেশ করেছিস। তোর বড্ড বেশি সাহস, একদিন এর জন্য বিপদে পড়বি। এবার কয়েকটা কথা মন দিয়ে শোন। ডিয়েগোর কানে কানে ফিসফিস করে গঞ্জালেস কিছু বলল। তারপর একটা সিরাজি বোতল নিয়ে ফিরে এলো খাওয়ার টেবিলে। হাসি ঝলমল মুখে সে আনাপুরামকে বলল, আমার ভাই দারুণ সুসংবাদ এনেছে, আজ বড় আনন্দের দিন। আজ জাহাজ শুদ্ধ সকলকে সিরাজি পান করানো হবে। আনাপুরাম অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের সুসংবাদ? আমি তো কয়েকদিন ধরে অনবরত খারাপ খবর শুনে আসছি। বলবো বলবো, আপনাকে সবই বলবো। আমি তো
এখন একই সংসারের লোক। আগে খাওয়া দাওয়া শেষ করে নেওয়া যাক। এ নিন গরম গরম ঝলসানো মাংস। আমি তো মাংস খাই না। সিরাজি পান করেন অথচ মাংস খান না? আপনারা বড় অদ্ভুত মানুষ, বড় অদ্ভুত। তাহলে ফলমূল খান। বাটাভিয়ার বড় বড় লেবু আছে, বাংলার ছোট ছোট মিষ্টি কলা আছে, কাঁচা পেঁপে সেদ্ধ আছে, আরো অনেক কিছু আছে। আপনার যেটা খুশি খান। আর একটু সিরাজি পান করবেন নিশ্চয়ই। আনাপুরামের এর মধ্যেই একটু একটু নেশা হয়েছে। সে জড়ানো গলায় বলল, হ্যাঁ দিন, সিরাজি দিন। আপনার ভাই সুসংবাদ এনেছে। আনাপুরাম যখন নুন দিয়ে কাঁচা পেঁপে সেদ্ধ খাচ্ছে, তখন তার পাত্রে সিরাজি ঢালার সময় গঞ্জালেস খুব গোপনে তার একটা আংটির মধ্যে বসানো মুক্তোটা একটু ঘুরিয়ে দিল। সেই মুক্তোর তলায় আছে একটা ছোট্ট কৌটো। তার মধ্যে থাকে অতি উগ্র বিষ। সেই বিষটুকু গঞ্জালেস মিশিয়ে দিল আনাপুরামের সিরাজির মধ্যে। তারপর সে উল্লাসের সঙ্গে বলল, আসুন আসুন রাজকুমার, এই পাত্রটা এক চুমুকে শেষ করা যাক। চুমুক শেষ হবার আগেই আনাপুরামের হাত থেকে খসে পড়ল সিরাজির পাত্রটা। মুখখানা তার নীল হয়ে গেছে। দু হাতে বুক চেপে ধরে সে বলল, কি হলো, কি হলো? বুক বুক চলে যাচ্ছে, আমার 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 বুক চলে যাচ্ছে। গঞ্জালেস হাসি মুখে চেয়ে রইল তার দিকে। উঠে দাঁড়াতে গিয়েও আনাপুরাম ধপাস করে পড়ে গেল টেবিলের ওপর। ছটফট করতে করতে কোনো রকমে বলল, গঞ্জালেস গঞ্জালেস গঞ্জালেস, আমায় বাঁচান, আমি আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আমায় আমায় বাঁচান গঞ্জালেস, যত টাকা লাগে দেব, আমায় বাঁচান গঞ্জালেস। গঞ্জালেস বলল, তলোয়ারের এক কোপেই তোর মুন্ডটা আমি কেটে ফেলতাম, নরকের কুকুর। কিন্তু তোর দাদার ছেলেকে তুই যেভাবে মেরেছিস, তোর মরণও ঠিক সেইভাবে হওয়াই ভালো। আনাপুরাম আর কোনো কথা বলতে পারল না। কয়েকবার ঝাঁকুনি দিয়েই তার প্রাণটা শরীর ছেড়ে চলে গেল। গঞ্জালেস টেবিলের এদিকে এসে আনাপুরামের মৃতদেহটা দু হাতে উঁচু করে তুলল মাথার ওপরে। তারপর বিকট গলায় চিৎকার করে উঠল, আহাই আহাই! সবাই চমকে তাকালো সেদিকে। এতক্ষণ সবাই খাদ্য পানীয় নিয়ে ব্যস্ত ছিল, কেউ এদিকে কি হচ্ছে লক্ষ্যই করেনি। গঞ্জালেস আনাপুরামের মৃতদেহটা জলে ছুঁড়ে ফেলে দিয়ে হুকুম দিল, মক কুত্তাগুলোকে শেষ করে দে। সঙ্গে সঙ্গে ডিয়েগো তার দস্যু বাহিনী নিয়ে আড়াল থেকে এসে ঝাঁপিয়ে পড়ল আনাপুরামের অনুচরদের ওপর। তারা একটুও প্রস্তুত ছিল না। রুখে দাঁড়াবার আগেই কচু কাটা হয়ে গেল অনেকে। খাবার দাবার সব লণ্ডভণ্ড হয়ে গেল। গোটা জাহাজটার ওপর শুরু হলো খণ্ডযুদ্ধ। গঞ্জালেস নিজেও এগিয়ে এলো তলোয়ার নিয়ে। তার সামনে দাঁড়াবার সাধ্য কারণ নেই। মানুষ মারায় তার দারুণ আনন্দ। এক এক কোপে সে মাথা কেটে ফেলল এক একজন মরা সৈন্যের। প্রায় 1 ঘন্টা যুদ্ধে মগ সৈন্যরা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু কিছু মগ সৈন্য নিজেদের জাহাজে ফিরে গিয়ে লুকাবার চেষ্টা করেছিল, কিন্তু ফিরিঙ্গি বম্বেটেরা তাদের একজনকেও প্রাণে বাঁচিয়ে রাখল না। মৃতদেহগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়া হলো জলে। ফিরিঙ্গিদেরও 12 জন দস্যু নিহত হয়েছে, তাদেরও সলিল সমাধি হলো। যুদ্ধ জয়ের পর ডিয়েগো আবার এসে আলিঙ্গন করল গঞ্জালেসকে। আজ সত্যিই একটা আনন্দের দিন। কৃতদাস দাসীগুলো হাতে রয়েই গেল, অথচ তাদের জন্য দাম আদায় করে নেওয়া হয়েছে আনাপুরামের কাছ থেকে। ওদের আবার বিক্রি করা যাবে। তাছাড়া আনাপুরামের জাহাজ ভর্তি প্রচুর ধনরত্ন, সে কথা সে নিজের মুখেই স্বীকার করেছে। সেসবও ভাগাভাগি করে নেওয়া যাবে। হাতে রক্ত ধুয়ে টুয়ে ফেলে দস্যুরা আবার খাবার খেতে বসে গেল। গঞ্জালেস নিজের হাতে করে তার নিজের এবং ডিয়েগোর জাহাজের দস্যুদের প্রত্যেককে 100টি স্বর্ণমুদ্রা দিল। আনাপুরামের রত্নভাণ্ডারের খানিকটা অংশ সে তুলে দিল ডিয়েগোর হাতে।
আনাপুরামের জাহাজে 8 জন সুন্দরী মহিলাও ছিল। তার মধ্যে আনাপুরামের বোন রাজকুমারী সুবানাকে নিয়ে নিল গঞ্জালেস। আনাপুরামের সঙ্গে গঞ্জালেসের বিয়ে দিতে চেয়েছিল, সুতরাং রাজকুমারী সুবানা তো গঞ্জালেসের বউ প্রায় হয়েই গেছে। সুবানা খুব কান্নাকাটি করায় তার মুখ বেঁধে রাখা হলো, আর বাকি মেয়েদের তুলে দেওয়া হলো ডিয়েগোর জাহাজে। এবার গঞ্জালেস তার ভাইকে নিরালায় ডেকে নিয়ে বলল, শোন, তুই একটা কাজ কর, এক্ষুনি চট্টগ্রামের দিকে রওনা হয়ে যা। মোগলরা এখন তোকে মরিয়া হয়ে খুঁজবে। তুই এখন কিছুদিন সন্দ্বীপে গিয়ে গা ঢাকা দিয়ে থাক। আমি এদিকে মোগলদের সামলাচ্ছি। আমাদের বাড়ির লোকজনও অনেকদিন খবর পায়নি কিছু। তুই গেলে তারা নিশ্চিন্ত হবে। শায়েস্তা খাঁ যে বিরাট বাহিনী নিয়ে চট্টগ্রাম দখল করতে গেছে সে খবর ডিয়েগোর আগে না। পরপর 2টি যুদ্ধ জয় করে সে দারুণ খুশি। ধনরত্ন অনেক পাওয়া গেছে। এখন কিছুদিন সে বিশ্রাম নিতে চায়। সে খুশি মনে রাজি হয়ে গেল। গঞ্জালেস বলল, তাহলে আর দেরি করিস না, তুই আজ রাত্রেই বেরিয়ে যা। আর দেখিস আনাপুরামের খবর যেন চট্টগ্রামের দিকে না ছড়ায়। ডিয়েগো তার 2টি জাহাজ নিয়ে চট্টগ্রামের দিকে রওনা হয়ে যাওয়ার পর গঞ্জালেস আনন্দে নিজের চিবুকে হাত বুলোতে লাগল। তার প্রত্যেকটা মতলবই সার্থক হয়েছে। আনাপুরামকে খতম করায় তার জাহাজটি পাওয়া গেল, সঙ্গে ধনরত্ন প্রচুর। ডিয়েগোকে সে সামান্যই ভাগ দিয়েছে। নিজের ভাই হলেও ডিয়েগোর ওপর গঞ্জালেসের বিশেষ মায়াদয়া নেই। ডিয়েগোকে চট্টগ্রামের দিকে পাঠিয়ে লাভ হলো এই যে ডিয়েগো যদি মোগলদের হাতে ধরা পড়ে তাহলে মোগলরা অনেকটা ঠান্ডা হবে। ডিয়েগোর দলবলই যে তকি খাঁকে মেরেছে সে খবর নিশ্চয়ই মোগলদের কানে পৌঁছেছে এতদিনে। ডিয়েগোকে ধরতে পারলে তাদের প্রতিহিংসার ক্ষুধা অনেকটা মিটবে। তাহলে আর এক্ষুনি তারা গঞ্জালেসের খোঁজে এদিকে আসবে না। নদীর মোহনায় জঙ্গলের মধ্যে কিছুদিন লুকিয়ে থেকে প্রচুর খাদ্য ও পানীয় জল মজুত করে গঞ্জালেস আবার সাগরে ভাসবে। সিংহলের বাজারে দাসদাসীগুলো বিক্রি করে তারপর একবার গোয়া পৌঁছতে পারলেই হলো। গোয়ার পর্তুগিজ শাসনকর্তাকে একবার সে চট্টগ্রাম জয় করার প্রস্তাব দিয়েছিল, তখন তারা বিশেষ আমল দেয়নি। এবার গিয়ে গঞ্জালেস পর্তুগিজদের আবার সেই কথা বোঝাবে। গঞ্জালেস পথ দেখিয়ে আনলে পর্তুগিজদের যুদ্ধ জাহাজের সামনে মোগলরা দাঁড়াতে পারবে না। তাহলে আবার চট্টগ্রামে ফেরা হবে। গঞ্জালেসের জাহাজ আবার ফিরে চলল সুন্দরবনের দিকে। সুন্দরবনের কাছে বঙ্গোপসাগরে হাঙর বিশেষ দেখা যায় না, কিন্তু বড় কুমিরের উপদ্রব। তাছাড়া এক ধরনের খয়েরি রঙের মাছ সেই সময় দেখতে পাওয়া যেত, যাদের খয়েরি রঙের শরীরটা অনেকটা মাগুর মাছের মতন আর মুখটা বিড়ালের মতো। সেই জন্য ওদের নাম ক্যাটফিশ। এই মাছের কাঁটায় সাংঘাতিক বিষ। এক ঝাঁক ক্যাটফিশের সামনে পড়ে গেলে কোনো মানুষের আর নিষ্কৃতি নেই। ফরাসি ভ্রমণকারী বার্নিয়ের বঙ্গোপসাগরের উপকূলের কাছে তিমি আর ডলফিনও দেখেছিলেন। তবু বিশু ঠাকুরের নিয়তিই তাকে বাঁচিয়ে দিল। ডুব সাঁতার দিয়ে তিনি দস্যুদের জাহাজ থেকে অনেক দূরে চলে গিয়ে তারপর ভাসতে লাগলেন। তিনি খুব ভালো সাঁতার জানেন, কিন্তু সমুদ্রে সাঁতার কেটে আর কত দূর যাওয়া যায়। জোয়ারের টানে তিনি ভেসে চললেন। একসময় তার পায়ের নিচে মাটি লাগলো। তিনি জলের মধ্যে দাঁড়িয়ে পড়ে দেখলেন বেশ খানিকটা দূরে ঘন জঙ্গল। খুব সম্ভবত সেটা একটা দ্বীপ। তখন সূর্য অস্ত যাচ্ছে। পশ্চিম আকাশটা লাল, তার প্রতিবিম্ব পড়েছে জলে। মনে হয় যেন জলের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি আকাশের দিকে তাকিয়ে কপালে দুহাত ঠেকিয়ে প্রণাম করে বললেন, হে ঈশ্বর, তোমার কৃপায় আমি আমার জীবন ফিরে পেয়েছি। ঘৃণ্য দাসত্ব আমায় মেনে নিতে হয়নি। এখন আমার শরীরে আবার আগেকার মতো শক্তি ফিরিয়ে দাও। এরপর যতদিন বাঁচব আমি অন্যায়ের প্রতিশোধ নেবার চেষ্টা করে যাব। বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন বলেই যেন তার শরীরের সব ব্যথা বেদনা জলে ধুয়ে গেছে, কিন্তু পেটের মধ্যে হু হু করে জ্বলছে খিদে। এই কদিন তার যেন ক্ষুধা তৃষ্ণা বোধই ছিল না। তীরের দিকে তিনি খুব সাবধানে এগোলেন। সন্ধ্যের পর অচেনা জঙ্গলে পদে পদে বিপদ। তবু বিশু ঠাকুরের মনে হলো ফিরিঙ্গি জলদস্যুদের হাতে বন্দি থাকার চেয়ে
হিংস্র কোনো জন্তুর কাছে প্রাণ দেওয়াও ভালো। একটা বাঘ আর একটা বাঘকে কখনো মেরে ফেলে না, সিংহ কখনো অন্য সিংহকে মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে। তীরের ওপর এসে বিশু ঠাকুর খানিকক্ষণ চুপ করে বসে রইলেন। তার শরীর খুবই দুর্বল, কিন্তু খাবার না পেলে তিনি আর চলাফেরাই করতে পারবেন না। কিন্তু এখন খাবার পাওয়া যাবেই বা কি করে? সন্ধেবেলা জঙ্গলের মধ্যে ঢোকাও যাবে না, বাঘের মুখে পড়ার ভয় তো আছেই, তাছাড়া আছে বিষাক্ত সাপের ভয়। একটা পচা গন্ধ তার নাকে আসছিল প্রথম থেকেই। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন খানিকটা দূরে একটা মাছ পড়ে আছে, খুব সম্ভবত 2-3 দিনের পচা। ভাটার সময় খুব তাড়াতাড়ি জল নেমে গেলে অনেক সময় 2-1টা মাছ এরকম পাড়ে থেকে যায়। বিশু ঠাকুর কাছে গিয়ে মাছটাকে দেখলেন। অচেনা কোনো সামুদ্রিক মাছ, বিকট পচা গন্ধ। খিদের জন্য মানুষ কত কি খায়, কিন্তু বিশু ঠাকুরের সেই পচা মাছ খাওয়ার প্রবৃত্তি হলো না। সেখান থেকে সরে এসে একটু পরিষ্কার জায়গা দেখে বিশু ঠাকুর চিত হয়ে শুয়ে পড়লেন। সাপ আসুক, বাঘ আসুক, কিংবা জল থেকে কুমির আসুক, কোনো উপায় নেই। সারা রাত এইভাবেই শুয়ে থাকতে হবে। কাল সকাল পর্যন্ত বেঁচে থাকলে তারপর দেখা যাবে কোনো খাবার পাওয়া যায় কিনা। তুই কে রে? বিশু ঠাকুর দারুণ চমকে উঠলেন, উঠে বসলেন ধরপড় করে। কে কথা বলল? তিনি চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। তবে কি তিনি ভুল শুনলেন, কিংবা জঙ্গলের অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে? তুই কে? এবার বিশু ঠাকুরের বুক কেঁপে উঠল ভয়ে। আওয়াজটা আসছে ওপর দিক থেকে, আকাশ থেকে কোনো অশরীরী আত্মা কথা বলছে। তুই কে বল শিগগির, নইলে এক্ষুনি তোকে শেষ করে দেবো। বিশু ঠাকুর হাত জোড়ো করে কাঁপতে কাঁপতে বললেন, আমি আমি জলে ভেসে এসেছি। আমি একজন সামান্য লোক, বিপদে পড়ে এসেছি এখানে। আপনি আপনি যেই হন, আমার উপর দয়া করুন। আমি কখনো কখনো কারোর কোনো ক্ষতি করিনি, কখনো না। তখন একটু দূরে একটা গাছের ওপর ডালপালা সরানোর শব্দ হলো। আবার কে যেন বলল, ও তুই বাঙালি, এদিকে চলে আয়, এই গাছের কাছে আয় আয়। বিশু ঠাকুর আস্তে আস্তে এগিয়ে গেলেন সেই গাছটার কাছে। এর মধ্যেই এমন অন্ধকার হয়ে গেছে যে তিনি উপর দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। তোর কাছে অস্ত্র টস্ত্র কিছু আছে? তুই খুনে ডাকাত নস তো? বিশু ঠাকুর দুহাত উঁচু করে বললেন, এই দেখুন, আমার কাছে কিছুই নেই, পরনের এই ভিজে কাপড়টুকুই সম্বল। তাহলে ওখানে শুয়েছিলি কেন গাধা? প্রাণের ভয় নেই? এই গাছের উপর উঠে আয়, আয় 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 আয়। বিশু ঠাকুরের গাছে চড়ার শক্তি নেই, তবু সেই অদেখা লোকটির হুকুম অমান্য করতে সাহস পেলেন না। তিনি গাছটাকে জড়িয়ে ধরে উঠতে শুরু করলেন। খানিকটা ওঠার পর ওপর থেকে একটা সবল হাত নেমে এসে তাকে ধরে টেনে তুলে নিল। সুন্দরবনের গাছ সাধারণত ছোট ছোট হয়, সেই তুলনায় এই গাছটি বেশ বড় আর অনেক ডালপালা। সেই গাছের একেবারে ডগার কাছে 2-3টে ডাল নিয়ে বেশ একটা শক্ত মাচা বাঁধা। সেই মাচার উপরে বসে আছে একজন বেশ শক্ত সমর্থ লোক, মুখ ভর্তি দাড়ি গোঁফের জঙ্গল। বিশু ঠাকুর খুব আবছাভাবে দেখতে পেলেন লোকটাকে। একবার তার মনে হলো লোকটা বোধহয় পাগল, কিন্তু তিনি আর কিছু চিন্তা না করে কাঙালির মতন কাতর গলায় বললেন, আপনার কাছে কিছু খাবার আছে? খিদেতে আমি মরে যাচ্ছি, আপনি আমায় বাঁচান। কাঁচা মাংস খেতে পারবি? হ্যাঁ পারবো। লোকটা ছাল ছাড়ানো একটা আস্ত হরিণের ঠ্যাং বিশু ঠাকুরের দিকে এগিয়ে দিয়ে বলল, প্রথমটাই একটু শক্ত লাগবে, ছিঁড়ে ছিঁড়ে খা। এই কাঁচা মাংস কিন্তু হজম হয় তাড়াতাড়ি। প্রথম কামড়টা বসিয়েই বিশু ঠাকুরের চোখে জল এসে গেল। এমনভাবে গাছের ডগায় বসে কাঁচা মাংস খেতে হবে জীবনে তিনি কল্পনাও করেননি। তবু সেই কাঁচা মাংসই যেন অমৃত মনে হলো। তিনি খুব উপভোগ করে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলেন। তুই কোথা থেকে ভাসতে ভাসতে এলি? আমি বম্বেটেদের হাতে ধরা পড়েছিলাম। তারপর
বিশু ঠাকুর সংক্ষেপে সব ব্যাপারটা জানালেন। লোকটি সব শুনে বলল, বাবা, তোর দেখছি আমারই মতন অবস্থা। হ্যাঁ, অদৃষ্ট, অদৃষ্টই তোকে টেনে এনেছে এখানে। আপনিও বম্বেটেদের হাতে ধরা পড়েছিলেন? না, ধরা পড়িনি, তবু বাঁচতে পারলাম কই। আমার নিবাস ছিল মামা ভাগ্নে গ্রামে। মামা ভাগ্নে গ্রামের নাম শুনেছ? দুর্গাচকের পাশে। এক মামা আর ভাগ্নেকে একই দিনে বাঘে নিয়ে যায় বলে গ্রামের ওই নাম। সেই গ্রামে ছিল আমাদের দু পুরুষের ঘর বাড়ি। আমার নাম মাধব দাস, জাতিতে জেলে। তা এক রাত্রে ফিরিঙ্গি ডাকাতরা এসে পড়ল গ্রামে, ঘরবাড়ি সব জ্বালিয়ে দিল। ধরা পড়ার আগেই আমি বাড়ির লোকজনদের নিয়ে নৌকায় চেপে ভেসে পড়লাম, কিন্তু ভাগ্যে আমার সুখ নেই। নৌকো সমুদ্রে পড়তে না পড়তেই ঝড়ের মধ্যে উল্টে গেল। উহ, সে কি ঝড়! বাপের জন্মে অমন তুফান দেখিনি, আর তেমনি বড় বড় ঢেউ। আমার বউ, দুটো ছেলে, একটা মেয়ে কোথায় চলে গেল জানি না। ডুবেই মরেছে নিশ্চয়ই। আমি ভাসতে ভাসতে এখানে এসে ঠেকেছি। সেই থেকে এখানেই আছি, আর লোকালয়ে ফিরে যাওয়ার স্বাদ নেই। বোম্বেটারা এরকম কত পরিবারের সর্বনাশ করেছে তার ঠিক নেই। দেশের রাজা বসে থাকেন দিল্লিতে, তিনি কোনো খবরই রাখেন না। তবে তবে এবার বোধহয় একটা উপায় হবে। আর উপায়? আমার তো সবই গেছে। তুমি কাঁচা মাংস খেতে পারছো তো? এখানে থাকতে গেলে ওই মাংসই খেতে হবে। এখানে তো আগুন জ্বালার উপায় নেই। কেন? ঘর ছেড়ে পালাবার সময় তো আর ট্যাঁকে চকমকি পাথর গুঁজে আনার কথা মনে ছিল না। এখানে চকমকি কোথায় পাবো? এই, তোমার নাম কি তা তো কই বললে না? আমার নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য। লোকে আমায় বিশু ঠাকুর বলে ডাকে। মাধব দাস চমকে উঠে বলল, ব্রাহ্মণ! আরে ছি ছি, এতক্ষণ না জেনে তুই তুকারি করেছি। তোমার গায়ে আমার পাও ঠেকেছে, না জেনে ভুল করেছি। ও দোষ নিও না ঠাকুর, দোষ নিও না। এই বলে সে অন্ধকারের মধ্যে বিশু ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করতে গেল। বিশু ঠাকুর মাধব দাসের হাত জড়িয়ে ধরে বললেন, ও কথা বলো না। দেশের এই দুঃসময়ে বামুন চাঁড়াল সব সমান। বামুন বলে বম্বেটারে কি আমাকে রেয়াত করেছে? আর সবার সঙ্গে আমাকেও তো কৃতদাস হিসেবে নিয়ে যাচ্ছিল। তাছাড়া তুমি আমায় এই বিপদে সাহায্য করেছ। তুমি আমার গুরুর সমান। এসো, আজ থেকে আমরা বন্ধু হই। এইটুকু মাচার উপর থাকতে গেলে গায়ে তো পা লাগবেই। তুমি যখন ইচ্ছে আমার গায়ে পা তুলে দিও। তা ভাই মাধব দাস, তুমি এরকম মাচার উপর থাকো কেন? এখানে বড় বাঘের উপদ্রব। নিচে ঘর বেঁধে থাকলে আর একদিনও টিকতে হতো না। চোখ মেলে থাকো ঠাকুর, একটু পরেই এখানে বাঘ আর নেগড়ের আনাগোনা দেখতে পাবে। তুমি এখানে কতদিন আছো? কে জানে, দিনক্ষণের তো হিসেব রাখি না। তবে 2-3 বছর তো হবেই, 4 বছরও হতে পারে। বেশ খানিকটা মাংস খাবার পর খিদেটা শান্ত হলো, আর অমনি যেন এতদিনের জমানো ক্লান্তি এসে জুড়ে বসল তার চোখের পাতায়। বিশু ঠাকুর আর চোখ মেলে থাকতে পারলেন না। কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়লেন এক সময়। মাধব দাস সারা রাত জেগে বসে পাহারা দিল তাকে। তার অভ্যেস হয়ে গেছে। সে মাচার ওপরে ঘুমলেও পড়ে যায় না, কিন্তু বিশু ঠাকুর তো পড়ে যেতে পারেন। দিনের আলো ফোটবার সঙ্গে সঙ্গে অসংখ্য পাখির ডাকে ঘুম ভেঙে গেল বিশু ঠাকুরের। চোখ মেলে মাধব দাসকে দেখেই তিনি ভাবলেন, তাহলে স্বপ্ন নয়। এই যে সমুদ্রে ভাসতে ভাসতে এক জায়গায় এসে ওঠা, তারপর অন্ধকারের মধ্যে গাছের ডগায় এক মাচার ওপর বসে কাঁচা মাংস খাওয়া, এসব স্বপ্ন নয়। বিশু ঠাকুরের মনে হলো এমন একটি সুন্দর সকাল তার সারা জীবনে আসেনি।
পরপর কয়েকটি দিন যে অসম্ভব কষ্ট আর যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে, সেই তুলনায় আজ এই ঘুমের পর জেগে ওঠা কত চমৎকার। রাজভোগ খেয়ে মগমলের বিছানায় শুয়ে থাকলেও এত আনন্দ হয় না। মাধব দাসের সঙ্গে তিনি গাছ থেকে নেমে এলেন। মাধব দাসকে দেখলে মনে হয় আদিম জঙ্গলি মানুষ। মাথার চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে। দাড়ি গোঁফের জঙ্গলে মুখখানা প্রায় ঢাকা। অতি ছেঁড়া ঝুলি ঝুলি একটা কাপড় তার কোমরে জড়ানো। সে সঙ্গে সবসময় তীর ধনুক রাখে। ধনুকটা ঠিকই আছে, কিন্তু তীরগুলো বড় মজার। তীরের ডগায় লোহার ফলার বদলে বসানো আছে মোটা ধারালো কাঁচ। মাধবদাসী বলল যে স্রোতে ভাসতে ভাসতে 3টে বোতল একসময় এখানে এসে উঠেছিল। সেই বোতল ভেঙেই সে অস্ত্র বানিয়েছে। ওই তীর দিয়েই সে হরিণ শিকার করে। বিশু ঠাকুর জায়গাটার ভালো মতন খোঁজ খবর নিলেন। মাধব দাস এই জঙ্গলের মধ্যে বেশি দূর যায় না, সুতরাং সে জানে না এই জঙ্গল কোথায় শেষ হয়েছে, কিংবা এটা একটা দ্বীপ কিনা। এই জায়গাটা ভারতবর্ষের মধ্যে না অন্য দেশ, তাও সে জানে না। তবে তাকে 2-1 দিন অন্তর ডান দিকে কিছুটা দূরে একটা নদীতে যেতে হয় জল আনতে। সমুদ্রের জল এতই লোনা যে খাওয়া যায় না। নদীর জলও লোনা, তবে ঠিক জোয়ার ভাঁটার হিসেব করে গেলে ভাঁটার সময় কম লোনা থাকে। তাছাড়া সমুদ্রের জল খেলে পেট ব্যথা করে। নদীর কথা শুনেই বিশু ঠাকুর বুঝলেন তাহলে এটা কোনো দ্বীপ নয়, কিংবা দ্বীপ হলেও নদী পেরিয়েই তো অন্য জায়গায় যাওয়া যায়। একটা ঝোপের মধ্যে মাধব দাস রীতিমতো ছোটখাটো একটা সংসার পেতে বসেছে। সবই প্রায় সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা জিনিস, আর হরিণের চামড়া, কয়েকটা বড় মাছের কাঁটা যা দিয়ে ছুঁচ কিংবা ছুরির কাজ চালানো যায়। একটা মাটির মালসাও আছে, কোনো উল্টে যাওয়া নৌকোর জিনিস নিশ্চয়ই। সেটাতেই সে জল রাখে। বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন, এখানে সমুদ্রের কিনারায় দাঁড়ালে কোনো জাহাজ টাহাজ দেখা যায় না? মাধব দাস বলল, হ্যাঁ, দেখা যাবে না কেন, বোম্বেটেদের জাহাজও তো দেখি। আর নৌকো? তাও দেখি, মাছ ধরা নৌকো। বাঘের ভয়ে কেউ এদিকে ভেড়ে না। সেই মাছ ধরা নৌকোয় কোন জাতের লোক থাকে দেখে বুঝতে পারো? হ্যাঁ, এই আমাদেরই মতো বাঙালি লোক। তাহলে এটা নিশ্চয়ই সুন্দরবনেরই কোনো জায়গা। তুমি জেলে নৌকো দেখলে ডাকতে পারো না? গাছের ডালে একটা কিছু নিশানা বেঁধে নাড়লেই তো তাদের চোখে পড়ে। ঠাকুর মশাই, তোমাকে তো আমি বলেইছি আমার আর লোক সমাজে ফিরে যাওয়ার ইচ্ছে নেই। আমি এখানেই বেশ আছি। দিনের বেলায় এদিক ওদিক ঘুরি, আর রাতে মাচায় উঠে শুয়ে থাকি। সাবধানে থেকো, এদিকে কিন্তু এক এক সময় দিনের বেলাতেও বাঘ আসে। বাঘ এসে পড়লে তুমি কি করো? একটা সুবিধে আছে, এই জঙ্গলে প্রচুর বাঁদর। বাঘ দেখলেই তারা হুপ হাপ শুরু করে দেয়। বাঘ বাঁদরের মাংস খেতে খুব ভালোবাসে কিনা, বাঁদরগুলোর চেঁচামেচি শুনলেই আমি মাচায় উঠে পড়ি। নদী থেকে যে জল আনতে যাও তখন ভয় নেই? ভয় আছে বই কি, সমুদ্রের ধার ঘেঁষে ঘেঁষে সাবধানে যাই। একদিন বাঘের পেটেই যাব, তাও জানি। সকালেও কাঁচা মাংস খেতে হবে। বিশু ঠাকুর ভাবলেন, মাংসগুলো একটু ঝোলসে নিতে পারলে স্বাদ পাল্টে যায়। কিন্তু আগুন কি করে জ্বালবেন? জল কাদার দেশ, এখানে পাথর পাওয়া যাবে না। বিশু ঠাকুর শুনেছিলেন শুকনো দুটো কাঠ দিয়ে ঘষলেও আগুনের ফুলকি বেরোয়। বনে জঙ্গলে আগুন লাগে এইভাবে, যাকে বলে দাবানল। তিনি কিছু শুকনো পাতা এক জায়গায় জড়ো করে তারপর গাছের দুটো শুকনো ডাল ভেঙে নিলেন। তারপর অনেকক্ষণ ধরে ঘষতে রাখলেন ডাল দুটো, কিন্তু তাতে কিছুই হলো না। 2 দিন আগেই দারুণ বৃষ্টি হয়ে গেছে, তাই কোনো গাছের ডালই আসলে সেরকম শুকনো নয়। বিশু ঠাকুরকে অনেকক্ষণ ধরে ব্যর্থ চেষ্টা করতে দেখে মাধব দাস বলল, ঠাকুর, অত কষ্ট করছো কেন? দেখো, বাঘ সিংহী এরা সবাই কাঁচা মাংস খায়,
আর সেজন্যই ওদের গায়ে কত জোর। ওদের কখনো পেটের রোগ হয় না, আর বুড়ো বয়সে কবিরাজি ওষুধও খেতে হয় না। এখানে আসার আগে আমিও এত সন্ডা ছিলাম না। বিশু ঠাকুর বললেন, কাল রাতে প্রচণ্ড খিদের মুখে খেয়ে নিয়েছিলাম, কিন্তু এখন কেমন যেন গা গুলিয়ে উঠছে। হ্যাঁ হ্যাঁ, আমারও প্রথম প্রথম ওরকম হয়েছিল। তারপর আস্তে আস্তে নিজেই শিখলাম যে সমুদ্রের নোনা জলে কাঁচা মাংস অনেকক্ষণ ডুবিয়ে রাখলে মাংস নরম হয় আর স্বাদও ভালো হয়। তুমিও 2-4 দিন থাকো, থাকতে থাকতে সব অভ্যেস হয়ে যাবে। তার মানে আমি এখানেই থেকে যাব নাকি? তাহলে কি করবে? এখান থেকে বেরোবার একটা রাস্তা খুঁজে বের করতেই হবে। আমার অনেক কাজ বাকি আছে। তা তুমি যেতে চাও যেও, তোমার নিশ্চয়ই বাড়িতে বউ ছেলে মেয়ে আছে। আমার তো আর বিশ্ব সংসারে কেউ নেই, তাই আমি কোথায় যাব? অমন কথা বলে না মাধব দাস। জীবনে কখনো নিরাশ হতে নেই। তোমার এখনো বয়স রয়েছে, শরীরে শক্তি রয়েছে। লোকজনের মাঝখানে ফিরে গেলে তুমি এখনো অনেক কাজ করতে পারবে। তুমিও যাবে আমার সঙ্গে। না ঠাকুর, আমি আর যাব না। মানুষের চেয়ে আমার জন্তু জানোয়ারদেরই বেশি ভালো লাগে এখন। বম্বেটেদের জন্য তোমার ঘরবাড়ি পুড়ে গেছে, তোমার এমন সর্বনাশ হয়েছে, সেজন্য তোমার প্রতিশোধ নিতে ইচ্ছা করে না? আমি আর কি করে শোধ নেব? এখান দিয়ে যখন বম্বেটেদের জাহাজ যায়, তখন আমি ওদের খুব গালিগালাজ করি। ওরা শুনতে পায় না অবশ্য, তবু প্রাণ ভরে ওদের গালাগালি দিয়ে আমার মেজাজটা একটু শান্ত হয়। এই এক আমাদের বাঙালিদের দোষ। আমরা শুধু গালাগালি দিতেই জানি, কাজে কিছু করে দেখাতে পারি না। পাশাপাশি 2-3খানা গ্রামের সব লোক একজোট হলে কি আমরা বম্বেটেদের ঠেকাতে পারি না? নিশ্চয়ই পারি। তা না করে আমরা ভয়ে পালাই কিংবা দূর থেকে গালাগালি দিই, আর ধরা পড়লে কাঁদি। বিশু ঠাকুর উঠে দাঁড়িয়ে আবার বলল, এই দেখো মাধব দাস, আমার সারা গায়ে চাবুকের দাগ, সমস্ত শরীর দাগড়া দাগড়া হয়ে গেছে। ঘুষি মেরে ওরা আমার মুখ দিয়ে রক্ত বার করেছে, আমাকে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। আমি এর শোধ নিতে যদি না পারি, তাহলে আমার জীবনটাই ব্যর্থ। এর শোধ আমি নেবই, সেই জন্যই আমি বেঁচে আছি। মাধব দাস বলল, তুমি একলা ওই দুর্দান্ত বম্বেটেদের সঙ্গে কি করে পারবে? ওদের কাছে বন্দুক আছে, তরোয়াল আছে। আমি তো বাপের জন্মে বন্দুক চোখেই দেখিনি, আর কোনোদিন একখানা তলোয়ার ছুঁয়েও দেখিনি। বাঙালি অস্ত্র ধরতে ভুলে গেছে বলেই চতুর্দিক থেকে সবাই তাকে এখন মারছে। ওরা যখন আমায় মাস্তুলের সঙ্গে বেঁধে রেখেছিল, তখন আমি ওদের দেখলেই দম বন্ধ করে অজ্ঞান হয়ে থাকার ভান করে থাকতাম। কিন্তু শেষের দিকে আমার জ্ঞান ছিল। ওদের কথাবার্তা শুনে আমি বুঝেছি যে দিল্লি থেকে সম্রাট বাহাদুর শায়েস্তা খান নামে এক জবরদস্ত সেনাপতি পাঠিয়েছেন ডাকাতদের দমন করবার জন্য। তিনি অনেক সৈন্য সামন্ত নিয়ে গেছেন চট্টগ্রামে, সেখানে ডাকাতদের ঘাঁটি ভেঙে দেবার জন্য। আমি এখান থেকে যেভাবে হোক চট্টগ্রামে যাব, তারপর শায়েস্তা খাঁর সেনাবাহিনীতেই নাম লেখাবো। তারপর অন্তত একজন না একজন ডাকাতকে আমি শেষ করবই। তুমি বামুন হয়ে মোগলের সৈন্য হবে, তাতে কি হয়েছে? বামুনরা কি যুদ্ধ করতে জানে না? তুমি শাস্ত্র পড়নি, মহাভারতে আছে পরশুরাম ছিলেন সকলের চেয়ে সেরা বীর, কিন্তু তিনি বামুন। তখন বামুনরা এই রাজপুত্রদের যুদ্ধবিদ্যা শেখাতো। এই সময় হঠাৎ কয়েকটা বাঁদরের হুপ হুপ আওয়াজ হতেই চমকে উঠল মাধব দাস। সে বিশু ঠাকুরের হাত ধরে টান মেরে বলল, ঠাকুর, শিগগিরই গাছে উঠে পড়ো, জম আসছে। দুজনে তরতর করে গাছ বেয়ে উঠে সেই মাচার ওপর বসে রইল। একটু পরেই একদল বাঁদর এক গাছ থেকে আর এক গাছে লাফিয়ে লাফিয়ে চলে এলো সেদিকে। মাধব দাস বলল, একদম চুপটি করে বসে থাকো, কোনো শব্দ করো না। ওরা যে গাছটায় বসেছিল, কয়েকটা বাঁদর সেই গাছেও উঠে এলো। তারা বারবার চেয়ে দেখতে লাগলো বিশু ঠাকুরকে। এখানে একজন লোক ছিল, হঠাৎ কি করে দুজন হয়ে গেল, সেই ভেবে তারা অবাক হচ্ছে। খানিক পরে একটু দূরে ফেউ ফেউ ডাক শোনা গেল। বিশু ঠাকুর জানেন, বাঘ দেখলে শেয়ালরা ওই রকমভাবে ডাকে। তাহলে এবার বাঘ আসবে।
বাঘটা এলো রাজা মহারাজাদের মতো গম্ভীর চালে, এক পা করে এগোচ্ছে আর এদিকে ওদিকে ঘাড় ঘুরিয়ে দেখছে। হঠাৎ একটা ঝোপের মধ্যে ঢুকে পড়ে সে গর্জন করে উঠল। সে ডাক শুনলে পিলে পর্যন্ত চমকে যায়। বিশু ঠাকুর এত কাছ থেকে আগে কখনো বাঘের ডাক শোনেননি। তার মতন সাহসী লোকেরও বুকটা দুপ দুপ করতে লাগলো সেই ডাক শুনে। বাঘটা ক্ষুধার্ত, বাঁদরগুলোর একটাকেও ধরতে পারেনি বলে খুব রেগে আছে। ঝোপ থেকে বেরিয়ে সে আবার চলল সমুদ্রের দিকে। মাধবদাস ফিসফিস করে বলল, এই বেটাকে আমি চিনি। এই বেটা স্বয়ং দক্ষিণ রায়। এই বনে যত বাঘ আছে তার মধ্যে এইটাই সবচেয়ে বড়। বিশু ঠাকুর এক দৃষ্টে বাঘটাকে দেখছেন। এই গাছতলা দিয়ে যখন বাঘটা যায় তখন একটা উৎকট গন্ধ নাকে এসেছিল। তলা থেকে গাছের ওপরের মাচাটা দেখা যায় না ভাগ্যিস। বিশু ঠাকুরের মনে হচ্ছিল অত বড় বাঘ ইচ্ছে করলেই বোধহয় এক লাফে এই মাচা পর্যন্ত পৌঁছতে পারে। বাঘটা সমুদ্রের জলের মধ্যে খানিকটা নেমে চুপ করে বসে রইল, ঠিক যেন স্নান করছে। বিশু ঠাকুর ভাবলেন, কাল যখন তিনি ভাসতে ভাসতে এখানে এসে ঠেকেছিলেন তখন যদি ওই বাঘটা এখানে বসে থাকত তাহলে তার কয়েকখানা হাড়গোড় শুধু পড়ে থাকতো ওখানে। বাঘেদের বোধহয় জলে মাথা ডোবানোর ব্যাপারে কোনো নিষেধ আছে, তাই শুধু গাটুকু ডুবিয়েই স্নান সেরে বাঘটা উঠে এলো। তারপর সে আবার ঢুকে গেল গভীর জঙ্গলে। বাঘটা যতক্ষণ ছিল ততক্ষণ বাঁদরগুলো অনর্গল চেঁচামেচি করছিল। বাঘটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারাও সেদিকেই গাছের ওপর লাফাতে লাফাতে যেতে লাগলো। হাঁপ ছেড়ে মাধবদাস বলল, ওই বাঁদরগুলোর জন্যই বেঁচে আছি। ওই বাঁদরগুলোর স্বভাব জানো তো, বাঘ সুযোগ পেলেই বাঁদর ধরে খায়। আবার বাঁদরগুলো সবসময় বাঘের কাছাকাছি থেকে চেঁচিয়ে মেচিয়ে ওদের বিরক্ত করে মারে। বাঘ আওয়াজ একদম পছন্দ করে না। এমনও দেখেছি বাঁদরের চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে বাঘ দৌড়ে পালাচ্ছে। বিশু ঠাকুর বললেন, চান টান করলো, অথচ এখনো খাবারের জোগাড় নেই বেচারির। ওর খাবারের অভাব কি? এই জঙ্গলে প্রচুর হরিণ। কই, হরিণ তো এ পর্যন্ত একটাও দেখলাম না। হরিণ যখন আসবে তখন এক পাল আসবে, একটা দুটো তো নয়। সেই জন্যই হরিণ মারার বড় সুবিধে। চলো নিচে নামি। দূরে বাঁদরদের চেঁচামেচি এখনো শোনা যাচ্ছে। যদি বাঘটা হঠাৎ আবার এদিকে ফিরে আসে? মাধবদাস অদ্ভুতভাবে হেসে বলল, আরে না না, যদি কপালে বাঘের হাতে মৃত্যু লেখা থাকে তাহলে কি আর কেউ খণ্ডাতে পারবে? অত ভাবলে চলে না, মরতে তো একদিন হবেই। বিশু ঠাকুর গম্ভীরভাবে বললেন, মরতে একদিন হবেই তা জানি, তবে মিছিমিছি বাঘের পেটে প্রাণ দেবার আগে আমি ওই বম্বেটেদের উপর প্রতিশোধ নেবই নেব। চট্টগ্রাম কিভাবে যাওয়া যায় তুমি বলতে পারো? ঠাকুর, আমি চট্টগ্রাম বলে কোনো দেশের নামই শুনিনি। তুমি তো আগে মাছ ধরতে, নৌকো নিয়ে কখনো সমুদ্রের দিকে আসোনি? অনেকবার এসেছি। ইলিশের মরশুমে অনেক জেলে আসে। খুলনে, ফরিদপুর, হুগলি, চাটগাঁ এইসব জায়গা থেকেও জেলেরা আসে, কিন্তু চট্টগ্রামের কথা শুনিনি কারোর কাছে। আরে বাবা, ওই চাটগাঁই তো চট্টগ্রাম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সেই জায়গাও সমুদ্রের কিনারা ঘেঁষে মাতলা নদী ধরে আরো পূব দিকে যেতে হয়। মাধবদাস, আমরা যদি একটা নৌকা বানাই তাহলে আমরা দুজনে মিলে চট্টগ্রাম যেতে পারি না? এখনো তোমার মাথায় শুধু ওই চিন্তা? ঠাকুর, যেতে হয় তুমি চট্টগ্রামে যেও, আমি তো তোমার সঙ্গে যাব না। আমি এখানে বেশ আছি, মানুষের মুখ দেখতে হয় না বলে শান্তিতে আছি। তার চেয়ে বরং চলো, তোমায় একটা নতুন জিনিস খাওয়াই। কি জিনিস? মধু। কাছেই এক জায়গায় একটা মৌচাক আছে, সেখান থেকে আমি মাঝে মাঝে কয়েকটা চাক ভেঙে আনি। খালি হাতে? খালি হাতে কেউ মৌচাক ভাঙতে পারে? ওহো, তুমি মশাল জেলে ধোঁয়া করার কথা বলছো তো? সে আমি আর আগুন এখানে পাবো কোথায়?
আমি খানিকটা চাক ভেঙে নিয়েই এক দৌড় মারি, তারপর সেটা কোনো ঝোপের মধ্যে ফেলে দিয়ে একেবারে সমুদ্রের দিকে গিয়ে মাথা ডুবিয়ে বসে থাকি। এর মধ্যেই কিছু মৌমাছি কামড়ায় বটে, কিন্তু সেটুকু তো সহ্য করতেই হবে। বেশ ভালো বুদ্ধি করেছ তো, কিন্তু এখন আমার মধু খাবার ইচ্ছে নেই। এখানে গাছের ওপর মাচায় শুয়ে জীবন কাটাতে পারবো না। চট্টগ্রাম আমায় যেতেই হবে। তুমি যদি না যাও আমি একাই যাব। কোনো জেলে ডিঙি দেখতে পেলে আমায় বলো, আমি যেমনভাবেই হোক তাকে ডাকবো। দরকার হয় সমুদ্রে সাঁতরে গিয়ে ডিঙিতে গিয়ে উঠব। তুমি বুঝতে পারছো না মাধব দাস, যতক্ষণ না প্রতিশোধ নেবার জন্য কিছু একটা করতে পারছি ততক্ষণ আমার বুকের ভেতরটা চলছে। কিছু একটা না করলে আমি আমি শান্তি পাবো না। বিশু ঠাকুরকে চট্টগ্রাম যেতে হলো না। তার আগেই অন্য একটা ব্যাপার ঘটল। বিশু ঠাকুর মাচার ওপরে ঘুমিয়েছিলেন। বিকেলের দিকে মাধব দাস তাকে ঠেলে জাগিয়ে তুলল। উত্তেজিতভাবে বলল, ঠাকুর ঠাকুর, ওই দেখো ওই দেখো। বিশু ঠাকুর উঠে বসে বললেন, কি কি হয়েছে? সমুদ্রের দিকে চেয়ে দেখো। আকাশ দেখে বোঝা গেল বিকেল শেষ হয়ে যাচ্ছে। কাল ঠিক এই রকম সময়েই বিশু ঠাকুর এইখানে পৌঁছেছিলেন। আজও আকাশের একদিকে আগুন ছড়ানো। বিশু ঠাকুর চেয়ে দেখলেন সমুদ্রের বুকে দুটি পাল তোলা জাহাজ। মাধব দাস জিজ্ঞেস করল, ঠাকুর দেখে চিনতে পারো? এগুলোই হলো বোম্বেটেদের জাহাজ। হতভাগা, বদমায়েশ, বাজি, ফিরিঙ্গি, কুত্তার দল। মাধব দাস বিড়বিড় করে আরো খারাপ খারাপ গালাগালি দিয়ে যেতে লাগলো। বিশু ঠাকুরের বুকের মধ্যে দুমদুম শব্দ হচ্ছে। বোম্বেটেদের জাহাজ? যদি এর মধ্যে একটা গঞ্জালেসের জাহাজ হয়, যে জাহাজে তিনি বন্দী ছিলেন। তিনি আপন মনেই বললেন, বোম্বেটেরা এদিকে কোথায় যাচ্ছে? মাধব দাস বলল, ভয় নেই, ওরা এখানে আসবে না। ওরা কোথায় যায় আমি জানি। বিশু ঠাকুর তার হাত চেপে ধরে বললেন, তুমি জানো? কি করে জানলে? আরে এদিকে ওদের একটা আখড়া আছে। যে নদী থেকে আমি জল আনতে চাই সেই নদীরই মোহনার কাছে ওরা মাঝে মাঝে আসে। ইট পুড়িয়ে ওখানে ওরা একটা গম্বুজ বানাচ্ছে। আমি একদিন দূর থেকে দেখেছি। চলো সেখানে যাব। তুমি কি পাগল হয়েছো ঠাকুর? সাত করে কেউ বোম্বেটেদের খপ্পরে যায়? তুমি একলা সেখানে গিয়ে কি করবে? বরং চাটগায় গিয়ে মোগল সেপাই হতে চাও, তাই হও। ওই জাহাজে আমাদের দেশের লোকেদের বন্দি করে নিয়ে যাচ্ছে, অন্য দেশে বিক্রি করবে। তাদের ছাড়াবার জন্য কোনো চেষ্টা করব না আমরা? আমরা মানে তুমি আর আমি? ঠাকুর, তোমার দেখছি সত্যিই মাথার ঠিক নেই। ওই খুনে বোম্বেটেদের সঙ্গে আমরা দুজনে খালি হাতে লড়তে যাব? তবে তুমি থাকো, আমি একাই যাই। কোন পথ দিয়ে যেতে হবে শুধু বলে দাও। এক্ষুনি অন্ধকার হয়ে আসবে। যাবার পথেই তোমায় বাঘে খেয়ে ফেলবে। তুমি তো সকালে বলেছিলে যে কপালে যদি লেখা থাকে বাঘের পেটে প্রাণ যাবে, তাহলে তা কেউ খণ্ডাতে পারবে না। অন্ধকারে আমি লুকিয়ে লুকিয়ে দেখে আসব। দেখা দরকার সত্যিই ও দুটো গঞ্জালেসের জাহাজ কিনা, আর ওই জাহাজে বন্দিরা আছে কিনা। ওই বন্দিদের মধ্যে তোমার আপনজন কেউ আছে বুঝি? তোমার ছেলে বা বউ? না, তেমন আপনজন কেউ নেই। আমি বিয়ে করিনি। তবে একটা ছোট মেয়েকে সাপে কামড়েছিল, তাকে আমি বাঁচিয়েছিলাম। সেও ওই জাহাজে বন্দিনী। তাকে আমি বাঁচিয়েছিলাম কি ফিরিঙ্গিদের কাছে কৃতদাসী হবার জন্য? তাছাড়া আমার দেশের মানুষ সবাই তো আমার আপনজন। ওখানে গেলে কোনো লাভ হবে না, শুধু তুমি বেঘরে প্রাণটা হারাবে। তবু যেতেই হবে আমাকে। তুমি আমাকে পথটা দেখিয়ে দাও। বিশু ঠাকুর গাছ থেকে নেমে পড়লেন। মাধব দাসও সঙ্গে সঙ্গে নেমে এসে বলল, ঠাকুর আবার তোমাকে বলছি, যেও না, শুধু শুধু প্রাণটা দিও না। যেতে আমায় হবেই। তবে এই দিকে সমুদ্রের ধার দিয়ে চলে যাও। একসময় নদীর মোহনা দেখতে পাবে। একটা কথা বলে দিই তোমায়, হেতাল গাছ চেনো তো? ওই হেতালের ঝোপ দেখলে খুব সাবধান। ওই হেতাল ঝোপেই বাঘ লুকিয়ে থাকে। জঙ্গলের একেবারে ধার ঘেঁষে যেও। বাঘ দেখলে যাতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে পারো। বিশু ঠাকুর মাধব দাসকে জড়িয়ে ধরে বললেন, ভাই
তুমি আমার জীবন বাঁচিয়েছ। যদি বেঁচে থাকি তাহলে তোমার কথা কখনো ভুলবো না। আর দেরি না করে বিশু ঠাকুর হাঁটতে শুরু করলেন। জাহাজ দুটোকে তিনি তখনও কিছু দূরে ঝাপসাভাবে দেখতে পাচ্ছেন। একটু পরেই পুরো অন্ধকার হয়ে যাবে। খানিক পরে তিনি পরপর কয়েকটা কামান দাগার শব্দ শুনতে পেলেন। একটা জ্বলন্ত কামানের গোলা সমুদ্রের জলে পড়ল। দস্যুরা হঠাৎ কেন কামান দাগছে তা বিশু ঠাকুর বুঝতে পারলেন না। যদি গায়ে এসে গোলা লাগে এই ভয়ে তিনি শুয়ে পড়লেন বালির ওপর। কিছুক্ষণ পরে সব চুপচাপ হয়ে গেলে তিনি হাঁটতে লাগলেন আবার। কোনো বাঘের মুখোমুখি পড়তে হলো না তাকে। এক জায়গায় তিনি শুধু দুটো খুব বড় জানোয়ার দেখলেন। অন্ধকারের মধ্যে সেগুলো কি জানোয়ার তিনি চিনতে পারলেন না। সেই সময় তিনি কোমর পর্যন্ত জলে নেমে দাঁড়িয়ে রইলেন। চাঁদ উঠেছে, কিন্তু মেঘলা আকাশ বলে জ্যোৎস্না বিশেষ নেই। কিছু দূরের জিনিস আবছা আবছা দেখা যায়। একটু পরে জন্তু দুটো ঢুকে গেল জঙ্গলের মধ্যে। মোটামুটি 1 ঘন্টার মতন সময় হেঁটেই বিশু ঠাকুর পৌঁছে গেলেন নদীর মোহনায়। তিনি দেখতে পেলেন জাহাজই লণ্ঠনের আলো। বন্দীদের জাহাজ থেকে নামিয়ে গোল করে বসানো হয়েছে। মাঝখানে জ্বলছে দুটো মশাল। কয়েকজন ফিরিঙ্গি খোলা তলোয়ার হাতে পাহারা দিচ্ছে তাদের। আর একটু দূরে একটা মোটা গাছের গুঁড়ির ওপর বসে আছে গঞ্জালেস। তার সামনে হাঁটু গেড়ে বসেছে কয়েকজন অনুচর। মনে হয় কোনো একটা ব্যাপার নিয়ে তারা খুব উত্তেজিতভাবে আলোচনায় মত্ত। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে বিশু ঠাকুর সব দেখলেন। তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। রাগে দুঃখে যেন চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে তার। তিনি একা, নিরস্ত্র। এতগুলো ডাকাতের সঙ্গে কি করে লড়বেন? প্রাণের ভয় নেই তার, কিন্তু শুধু প্রাণ দিলে তো আর প্রতিশোধ নেওয়া হবে না। তবু দাঁতে দাঁত ঘষে তিনি মনে মনে ভাবলেন, একটা কিছু করতেই হবে, একটা কিছু করতেই হবে। জঙ্গলের মধ্যে তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা কাদা কাদা। বোধহয় জোয়ারের সময় জল উঠে এসেছিল। কাদায় পা গেঁথে যাচ্ছে। তবু তিনি নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন ওইদিকে চেয়ে। বন্দীদের মধ্যে 2খানা করে রুটি বিলি করা হলো। ঠিক ভিখারির মতন হাত বাড়ালো সবাই সেই রুটি নেবার জন্য। এরা সবাই গ্রামের গৃহস্থ মানুষ। দুবেলা পেট ভরে ভাত খেতে পেত ঠিকই, এখন মাত্র 2খানা রুটিতে ওদের কতখানি পেট ভরবে। গঞ্জালেস আর তার অনুচররা এখন খুব জোরে জোরে কথা বলছে মনে হয়। কোনো ব্যাপারে ওদের মধ্যে তর্ক বেঁধে গেছে। বিশু ঠাকুর ভাবলেন, আর একটু কাছে এগিয়ে গিয়ে ওদের কথাবার্তা শুনবেন। 2-1 পা এগিয়েছেন সবে মাত্র, এমন সময় কে যেন হঠাৎ তার ঘাড় ধরে টানলো খুব জোরে। তিনি কিছুই বুঝে উঠতে পারার আগে পড়ে গেলেন একটা ঝোপের ওপরে। সে যেন তাকে আবার সরসরিয়ে টেনে নিয়ে গেল অনেকখানি। না, কোনো জন্তু নয়, মানুষই। একজন কেউ 2 হাতে তার গলা টিপে আছে। বিশু ঠাকুর প্রথম বিস্ময়ের ঘোর কাটিয়ে চেষ্টা করলেন উল্টে গিয়ে আততায়ীকে আক্রমণ করার। লোকটা তখন বলল, ঠাকুর চুপ, শব্দ করো না। মাধব দাসের গলা। আনন্দে বিশু ঠাকুরের সারা শরীর কেঁপে উঠল। তিনি ভেবেছিলেন এবার তার নিশ্চিত মরণ হবে। মাধব দাস ফিসফিসিয়ে বলল, ঠাকুর মরতে বসেছিলে, ওই দেখো সামনের গাছের ডালে। বিশু ঠাকুর অস্পষ্ট জ্যোৎস্নায় চেয়ে দেখলেন সামনে গাছের ডাল থেকে একটা কি যেন দুলছে। গাছেরই আর একটা ডাল মনে হয়, কিন্তু অন্য কোনো ডাল এমন দুলছে না। মাধব দাস বলল, সাপ, আর 1 লহমা দেরি হলেই তোমায় কামড়াতো। বিশু ঠাকুর উঠে এসে বললেন, তুমি এলে কখন? তোমায় একলা ছেড়ে দিয়ে মনটা কেমন লাগলো, তাই পিছু পিছু চলে এলাম। এখানে ভীষণ সাপ। আবার তুমি আমার প্রাণ বাঁচালে? আমি বাঁচাইনি, ভগবান বাঁচিয়েছেন। মাধব দাস, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বোম্বেটারা সবাই এখন এখানে। এই সময় ওদের জাহাজে কেউ থাকে না। চলো আমরা সমুদ্রে নেমে সাঁতরে পেছন দিক দিয়ে ওদের একটা জাহাজে উঠি। সাত করে আমরা রাক্ষসের গোয়ায় পা দেব। আহা, জাহাজে কেউ থাকবে না, আমরা ভালো করে আগে দেখে নেব।
যদি কেউ থাকে আমরা আবার নেমে পড়বো জলে। এই অন্ধকারের মধ্যে আমাদের ওরা খুঁজে পাবে না। জাহাজ থেকে যদি চকমকি পাথর আর দু একটা অস্ত্র পাওয়া যায় তাতে তোমার সুবিধা হবে না? এই মোহনার মুখটায় কুমির গিজগিজ করে। জাহাজে ওঠার আগেই যদি আমরা কুমিরের পেটে যাই। তোমার কপালে কি লেখা আছে, বাঘের পেটে যাওয়া না কুমিরের পেটে যাওয়া? তুমি তো ভীতু নও মাধব দাস। ঠাকুর, আমি না গেলে তুমি একলাই নিশ্চয়ই যাবে। হ্যাঁ, চলো তাহলে, মরতে হয় দুজনেই একসঙ্গে মরি। গঞ্জালেসের জাহাজ আর আনাপুরামের জাহাজ পাশাপাশি রাখা, পেছন দিকে আনাপুরামের জাহাজ। ওরা দুজনে সাঁতরে এসে উল্টো দিক থেকে আনাপুরামের জাহাজের কাছে চলে এলো। তারপর নোঙরের কাছি ধরে বিশ্রাম করতে লাগলো একটু। জাহাজের ডেকের ওপর একটা মাত্র লণ্ঠন জ্বলছে, তাতে একটুখানি জায়গায় আলো হয়েছে। কোনো লোকজনের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বিশু ঠাকুর মাধব দাসকে খুব নিচু গলায় বললেন, তুমি এখানে থাকো, আমি আগে দেখে আসি। আমার কোনো বিপদ হলে তুমি চুপি চুপি পালিয়ে যেও। হ্যাঁ। দড়ি বেয়ে বিশু ঠাকুর উঠে এলেন ওপরে। খুব সাবধানে রেলিংয়ের ফাঁক দিয়ে উঁকি মারলেন। ডেকের ওপর কেউ নেই। তিনি রেলিং টপকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রইলেন নিঃশব্দে। একটুক্ষণ পরে যখন বুঝতে পারলেন সত্যিই সেখানে কেউ পাহারা দিচ্ছে না, তখন তিনি একটা ছায়ামূর্তির মতন সাঁ করে দৌড়ে চলে এলেন ডেকের অন্য পাশে। সেখানে পাশাপাশি দুটো কেবিন। একটা কেবিনের জানলার এক পাশে দেখলেন সেখানে একটা মিটমিট করে আলো জ্বলছে, আর খাটের ওপর শুয়ে আছে এক পরমা সুন্দরী মেয়ে। চোখ দুটো বোঝা, যেন এক ঘুমন্ত রাজকুমারী। সত্যি ইনি আরাকানের রাজকুমারী এবং আনাপুরামের বোন সুবনা। কিন্তু তার হাত দুটো খাটের সঙ্গে বাঁধা। খাটের নিচে দরজার সামনে বসে ঢুলছে একটা 13-14 বছরের ফিরিঙ্গি বালক। এ গঞ্জালেসের নিজস্ব ভৃত্য। এর নাম ডোমিনিক। একে রেখে যাওয়া হয়েছে সুবনাকে পাহারা দেওয়ার জন্য। বিশু ঠাকুর সেখান থেকে সরে গিয়ে অন্য কেবিনটাতে দেখলেন সেটা ফাঁকা। তার পাশ দিয়ে তিনি জাহাজের খোলে নেমে যাবার একটা সিঁড়ি দেখতে পেয়ে নেমে গেলেন সেটা দিয়ে। আনাপুরামের জাহাজ গঞ্জালেসের জাহাজের চেয়ে অনেক বেশি সুন্দর আর সাজানো গোছানো। জাহাজের খোলের মধ্যে কৃতদাসদের রাখবার জন্য মস্ত বড় একটা ঘর। সেই ঘরের দেয়ালে সারি সারি লোহার আংটা, ওগুলোতে কৃতদাসদের বেঁধে রাখা হয়। পাশাপাশি আরও 2-3টে ঘর রয়েছে, কিন্তু কোথাও কোনো অস্ত্র খুঁজে পেলেন না বিশু ঠাকুর। আগের দিন লড়াইয়ের পর এ জাহাজে সব অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে ও জাহাজটাতে। এখানে কিছুই নেই। ঘুরতে ঘুরতে একটা ঘরে ঢুকে বিশু ঠাকুর বুঝলেন সেটা এ জাহাজের রান্নাঘর। সেখানে তিনি পেলেন কয়েকটা চকমকি পাথর আর 2খানা মাংস কাটা ছুরি। তাড়াতাড়ি সেই পাথরগুলো কোমরে গুঁজে তিনি ছুরি 2খানা সঙ্গে করে নিয়ে আবার পা টিপে টিপে উঠে এলেন ওপরে। তারপর নোঙরের দড়ি বেয়ে ফিরে এলেন মাধব দাসের কাছে। একটা ছুরি আর চকমকি পাথরগুলো মাধব দাসকে দিয়ে তিনি বললেন, এবার তুমি চলে যেতে পারো। মাধব দাস বলল, আর আর তুমি কি করবে ঠাকুর? আমি তো শুধু জাহাজ থেকে জিনিস চুরি করতে আসিনি। ওই একখানা মাংস কাটা ছুরি দিয়ে তুমি ডাকাতদের সঙ্গে লড়বে? দেখা যাক কি করা যায়। মাধব দাস নোংরের দড়ি ধরে জাহাজের গায়ের 2টো আংটার ওপর দিব্যি বসে আছে। বিশু ঠাকুরও একটা আংটার ওপর পা দিয়ে দাঁড়ালেন। তারপর জিজ্ঞেস করলেন, আচ্ছা মাধব দাস, নদীর জলে হঠাৎ একটা কলকল শব্দ হচ্ছে কেন? মাধব দাস বলল, ভাটার টান পড়েছে যে, দেখছো না জল কমে যাচ্ছে। এই দেখো, আগে এই পর্যন্ত জাহাজে জলের দাগ ছিল। এই ভাটার টান কতক্ষণ থাকবে? হ্যাঁ, তা 2-3 ঘন্টা। এখন যদি আমরা ছুরি দিয়ে এই জাহাজের নোংরের দড়ি কেটে দিই তাহলে কি হবে? তাহলে ভাটার টানে জাহাজ গিয়ে সমুদ্রে পড়বে। তারপর পাল তো তোলাই আছে দেখছি। তারপর বাতাস যেদিকে বইবে জাহাজ সেই দিকে ছুটবে। কেন, তুমি কি গোটা জাহাজটাই চুরি করতে চাইছো নাকি? যখন ওরা এইসব কথাবার্তা বলছে তখন নদীর ধারে গম্বুজের পাশে আবার অন্য একটা ব্যাপার চলছে। গঞ্জালেসের সঙ্গে তার কয়েকজন বিশ্বস্ত অনুচরের রীতিমতন ঝগড়া বেঁধে গেছে।
সুন্দরবনের এই জায়গাটা ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়েও তারা আবার কেন এখানে ফিরে এলো তা প্রথমে তারা কেউ বুঝতে পারেনি। তাদের সঙ্গে এখন প্রচুর লুটের মাল। বিশেষত আনাপুরম আর তার দলবলকে হত্যা করে তারা এত সম্পদ পেয়েছে যা তারা কখনো স্বপ্নেও ভাবেনি। এখন তারা চায় বাড়ি ফিরে গিয়ে কিছুদিন ফুর্তি করতে। এইরকমই হয় প্রতি বছর। কিন্তু তাদের কাপ্তান তাদের কোথায় নিয়ে যাচ্ছে? আনাপুরমের বোন সুবনার কাছে ডোমিনিক নামে যে ছোকরা চাকরটি থাকে, সে সুবনার কাছ থেকে শুনেছে যে চট্টগ্রাম মোগলদের দখলে চলে গেছে আর সন্দ্বীপও মোগলরা নিয়ে নেবে। তারা আর সেখানে ফিরতে পারবে না। ডোমিনিক এই খবর দিয়ে দিয়েছে অন্য দস্যুদের কাছে, তাই তারা চঞ্চল হয়ে উঠেছে খুব। গঞ্জালেস তার স্ত্রী পুত্রদের ওপর সব দয়ামায়া ত্যাগ করে তাদের ফেলে পালাতে চায়, কিন্তু সব দস্যু তা চায় না। তাদের ইচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সন্দ্বীপে ফিরে যাবে। সেখানে যদি মোগলরা আগেই পৌঁছে থাকে তবে তাদের সঙ্গে লড়াই করে তারা বীরের মতো প্রাণ দেবে। তবে তাদের এখনও ধারণা জলযুদ্ধে মোগলরা তাদের সঙ্গে পারবে না। গঞ্জালেস অনেকভাবে তাদের বোঝাবার চেষ্টা করছে। গঞ্জালেসের অভিজ্ঞতা অনেক বেশি। সে শায়েস্তা খান নাম আগে থেকেই জানে। মোগল সম্রাট যখন অত বড় একজন সেনাপতিকে পাঠিয়েছেন তখন ভালো মতন ব্যবস্থাও করেছেন নিশ্চয়ই। এত বড় একটা দেশের রাজশক্তির সঙ্গে লড়াই করে জলদস্যুরা কখনো জিততে পারে না। এই রকম সময় জলদস্যুদের লুকিয়ে থাকাই নিয়ম। কোনো রকমে একবার গোয়ায় পৌঁছতে পারলে হয়, তারপর পর্তুগিজ সৈন্যদের সাহায্য নিয়ে আবার চট্টগ্রাম ও সন্দ্বীপ উদ্ধার করতে হবে। গঞ্জালেসের পরেই যে দস্যু দলের মধ্যে প্রধান তার নাম আন্তানিও। গঞ্জালেস যেমন বিশাল মোটা, সে তেমনি খুব লম্বা। এই আন্তানিওই ঝগড়া করছে বেশি। সে এক্ষুনি সন্দ্বীপের দিকে রওনা হতে চায়। অনেক জলদস্যুই আন্তানিওর পক্ষে। খুব যখন কথা কাটাকাটি চলছে তখন হঠাৎ একজন বোম্বেটে চেঁচিয়ে উঠল, ও গড, আমার কি হলো? আমি মরে গেলাম। সে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো, আর সবাই দেখল তার পাশে ফোনা তুলে ফোঁস করছে মস্ত বড় একটা সাপ। সাপ দেখে সবাই প্রথমে হুড়োহুড়ি করে দৌড়ে পালিয়ে গেল। একমাত্র সাহসী গঞ্জালেস কোমরের খাপ থেকে তলোয়ার টেনে এক কোপে কেটে ফেলল সাপটাকে। ঠিক তক্ষুনি কৃতদাসদের মধ্যে একজন আবার চেঁচিয়ে উঠল, বাবরে, মারে, সাপ সাপ, আমার সাপে কামড়েছে। সে লোকটাও ঢলে পড়ে গেল মাটিতে। তখন মশালের আলোয় দেখা গেল সেখানে কিলবিল করছে আরও 4-5টা সাপ। জোয়ারের সময় জল উঠে এলে এই সাপগুলো গাছের ওপর আশ্রয় নেয়, আবার ভাটার সময় নেমে আসে। দস্যুদের মনে হলো হঠাৎ যেন কোনো সাপের বাহিনী তাদের আক্রমণ করতে আসছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর দস্যুরাও সাপকে ভয় পায়। সাপ যে কখন কোন দিক দিয়ে কামড়াবে তার কোনো ঠিক নেই। তারা কেউ আর সেখানে থাকতে চায় না এক মুহূর্ত। যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সেই জন্য গঞ্জালেস হুকুম দিল আগে সব কৃতদাসদের জাহাজে তোলা হোক, তারপর অন্যরা উঠবে। যে কৃতদাসটিকে সাপে কামড়েছিল তাকে সেখানেই ফেলে গেল ওরা, আর ফিরিঙ্গিটিকে চ্যাংদোলা করে নিয়ে চলল। কিন্তু জাহাজে ওঠার কিছুক্ষণ পরেই মারা গেল সেও। গঞ্জালেস বলল, কাল দিনের বেলা আমরা কিছু হরিণ আর শুয়োর শিকার করে আনব, আর জলের জ্বালাগুলোতে ভরে নেব নদীর জল। তারপর জাহাজ আবার চলবে। আমাদের সঙ্গে যা ধন সম্পদ আছে তাতে প্রত্যেকেই আমরা গোয়াতে গিয়ে রাজার হালে থাকতে পারবো। আন্তনিও সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল, না, আমরা গোয়া যাব না, আমরা সন্দ্বীপ যাব। অন্য অনেক দস্যু সেই কথার প্রতিধ্বনি করে বলল, হ্যাঁ, আমরা সন্দ্বীপ যাব। আমাদের বাড়ির লোকজনদের কি হলো জানতে চাই। রাগে জ্বলে উঠল গঞ্জালেসের চোখ। সে গর্জন করে উঠল, কি? আমার মুখের উপর কথা? আমি কাপ্তান, আমার মুখের প্রতিটি কথাই আদেশ। 8 জন প্রহরী থাকবে, বাকি সবাই শুতে যাও এখন। আন্তনিও বলল, না কাপ্তান, আপনার অন্যায় আদেশ আমরা মানব না। আমরা এখন বাড়ি যেতে চাই, আজ রাতেই। কয়েকজন দস্যু তলোয়ার উঁচিয়ে বলল, আমরা কাপ্তানের আদেশ মানি না। গঞ্জালেস ধমক দিয়ে উঠল, তলোয়ার নামাও গর্ধবের দল, নইলে এখনই তোদের শেষ করব। অমনি জাহাজের ডেকের ওপর যুদ্ধ লেগে গেল। কিছু দস্যু গঞ্জালেসের যে কোনো কথায় প্রাণ দিতে পারে,
তারাও তলোয়ার খুলে ঝাঁপিয়ে পড়ল আন্তানিওর দলের ওপর। আন্তানিও একটা লম্বা তলোয়ার নিয়ে ছুটে এলো গঞ্জালেসের দিকে। গঞ্জালেস কিন্তু তলোয়ার বার করল না। স্থিরভাবে দাঁড়িয়ে থেকে হুকুমের সুরে বলল, নির্বোধ আন্তানিও, এখনো বলছি তলোয়ার ফেলে দে, তাহলে তোকে ক্ষমা করব। আন্তানিও কাছে এসে বলল, লড়ো, আমার সঙ্গে লড়ো কাপুরুষ। তুমি লড়তে ভয় পাও? মোগলদের সঙ্গে লড়াইয়ের ভয়ে তুমি পালাচ্ছ? গঞ্জালেস আর দ্বিধা না করে পিস্তল হাতে নিয়ে সোজা গুলি করলো আন্তানিওর বুকে। আন্তানিওর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে, সেই অবস্থায় সে ঘুরে পড়ে গেল ধপাস করে। পিস্তলের শব্দে যুদ্ধ থেমে গিয়েছিল এক মুহূর্তের জন্য, আবার শুরু হয়ে গেল। অন্য দস্যুরাও জানে একবার বিদ্রোহ করলে আর ক্ষমা নেই। এখন জিততে না পারলে গঞ্জালেসের বিশ্বাসী দস্যুদের হাতে সবাইকে মরতে হবে। পিস্তলে একবার গুলি ছোঁড়া হলে আর একবার গুলি ভরতে একটু সময় লাগে। সেই জন্য একসঙ্গে 10-12 জন দস্যু ধেয়ে এলো গঞ্জালেসের দিকে। এবার গঞ্জালেস তলোয়ার ধরল। তার সঙ্গে যুদ্ধে পারার ক্ষমতা এ জাহাজে কারণ নেই। তার দলেও বেশ কিছু দস্যু আছে। লড়াই জমে উঠল খুব। মাঝে মাঝেই এক একজন দস্যু পড়ে যেতে লাগলো মাটিতে। লড়তে লড়তে এগিয়ে এসে গঞ্জালেস নিচু হয়ে মৃত আন্তানিওর কোমর থেকে আর একটা পিস্তল টেনে নিল। এ জাহাজে শুধু গঞ্জালেস আর আন্তানিওর কাছেই দুটো পিস্তল ছিল। আন্তানিও নিজের পিস্তল বার করেনি, কারণ সে ভেবেছিল তার কাপ্তান তার সঙ্গে বীরের মতন লড়াই করবে। খুনোখুনি না করে শুধু লড়াইয়ের পর হার জিত মেনে নেবে দুপক্ষ। তার কাপ্তান যে তাকে খুন করে ফেলবে সে কল্পনাই করেনি। তার মৃত চোখ দুটিতে সেই বিস্ময় এখনো লেগে আছে। কাপ্তানের হাতে আরেকটি পিস্তল দেখে বিদ্রোহী দস্যুরা এবার ভয় পেয়ে গেল। তারা যুদ্ধ থামিয়ে হাঁটু গেড়ে বসে বলল, কাপ্তান, আমাদের ক্ষমা করো। পিস্তল উঁচিয়ে রেখে গঞ্জালেস বিদ্রোহীদের উদ্দেশ্যে বলল, সবাই অস্ত্র ফেলে দে। বিদ্রোহীরা তাই করল। গঞ্জালেস তার অন্য অনুচরদের বলল, দড়ি দিয়ে হাত পা বাঁধ সব কটার। ডেকের ওপরেই জড়ো করা ছিল দড়ি স্তূপ। গঞ্জালেসের অনুচরেরা বিদ্রোহী দস্যুদের সকলের হাত পা বেঁধে ফেলল চটপট করে। গঞ্জালেস জ্বলন্ত চোখে বলল, বিদ্রোহীদের একমাত্র শাস্তি মৃত্যু, কিন্তু আমার মন বড় নরম। নিজের লোকদের আমি সহজে মারতে চাই না। কাল বিকেলে জাহাজ ছাড়বার পর যে যে এসে আমার পা ধরে ক্ষমা চাইবি, আমি তাদের দোষ ক্ষমা করব। অনেক বিদ্রোহী বলে উঠল, কাপ্তান, আমরা এক্ষুনি ক্ষমা চাইছি, আমরা তোমার পায়ে পড়ে ক্ষমা চাইছি। গঞ্জালেস বলল, আজ রাত্রে সবাই বন্দি থাকবে। এখন ছেড়ে দিলে আবার একসময় হাঙ্গামা বাঁধাবি তোরা। গঞ্জালেসের নির্দেশে সব কজন বিদ্রোহীকে সেই রকম হাত পা বাঁধা অবস্থায় রেখে দেওয়া হলো এক জায়গায়। গঞ্জালেসের নিজের দলে রইল মাত্র 20-25 জন। প্রায় 15-16 জন দস্যু মৃত বা সাংঘাতিক আহত অবস্থায় পড়ে রইল ডেকের ওপর। গঞ্জালেস নিজস্ব অনুচরদের নিয়ে এগোলো ভাঁড়ার ঘরের দিকে। কোনো একটা যুদ্ধের পরই বুলেপঞ্চ পান না করলে দস্যুরা ঠিক থাকতে পারে না। নিজেদের মধ্যে লড়াই করে তারা আরও বেশি অবসন্ন। গল গল করে তারা বুলেপঞ্চ ঢেলে দিতে লাগলো গলায়। জাহাজের খোলের মধ্যে বন্দীরা ওপরের দাপাদাপি আর তলোয়ারের ঝনঝনানি আর পিস্তলের গুলির শব্দ শুনতে পেয়েছে, কিন্তু কি যে হচ্ছে তা কিছুই বুঝতে পারল না। একটু পরে সিঁড়ি দিয়ে নেমে এলো একটা ছায়া মূর্তি। বন্দীদের কাছে গিয়ে ডাকলো, নিতাই, নিতাই। নিতাই দারুণ ভয় পেয়ে বলে উঠল, কে? চুপ, আমি বিশু ঠাকুর। প্রায় সব বন্দী একসঙ্গে ভয়ের শব্দ করে উঠল। নিতাই দম চাপা গলায় বলল, ঠাকুর, তুমি ভূত হয়ে এসেছ? তোমায় তো মেরে ফেলেছে শুনেছি। বিশু ঠাকুর বললেন, না, আমি মরিনি। কেউ কোনো শব্দ করো না। আমি যা বলছি শুধু শুনে যাও। আমি তোমাদের হাত পায়ের বাঁধন খুলে দেব। তোমাদের বাঁচার একটা উপায় পাওয়া গেছে, কিন্তু তার জন্য সাহসী হতে হবে। এখানে প্রায় 150 জন মেয়ে পুরুষ আছে, তার মধ্যে প্রায় 70-80 জন শক্ত সমর্থ জওয়ান। তোমাদের একটা কাজ করতে হবে। দূরের এক কোণ থেকে কুরানি বলে উঠল, ঠাকুর, তুমি সত্যিই বেঁচে আছো? একবার কাছে আসো তো, ছুঁয়ে দেখি। বিশু ঠাকুর সেদিকে এগিয়ে গিয়ে কুরানির বাঁধন খুলে দিলেন। তারপর অন্যদেরও বাঁধন একে একে খুলতে খুলতে বললেন, তোমরা সবাই তৈরি হয়ে থাকবে।
জাহাজ এক সময় দুলে উঠবে। থেমে থাকা জাহাজ চলার সময় যেমন দুলে ওঠে, সেই রকম। ঠিক তক্ষুনি জোয়ান পুরুষরা সবাই উপরে উঠে যাবে। ডাকাতরা নিজেদের মধ্যে মারামারি করে অনেকে মরেছে, অনেকে বন্দী হয়ে আছে। ওপরে পাহারায় থাকবে মাত্র 7-8 জন। তোমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে তাদের ওপর। পারবে না? কে একজন বলল, ওরে বাবা, তাদের হাতে যে বড় বড় সব তলোয়ার, কচু কাটা করবে আমাদের। বিশু ঠাকুর বলল, উপরে উঠে দেখবে যেসব দস্যু মরে পড়ে আছে, হাতের তলোয়ারও পড়ে আছে তাদের পাশেই। আজ রাতে আর ওসব কেউ সরাবে না, ওইগুলো তোমরা হাতে তুলে নেবে। কিরে নিতাই, পারবি না? নিতাই বলল, কিন্তু ঠাকুর, আমরা কেউ তলোয়ার চালাতে জানি না, বোম্বেটেদের সঙ্গে আমরা কি করে পারবো? বিশু ঠাকুর বললেন, আজ রাতে কেউ আর ভালো করে পাহারা দেবে না, ওরা নেশায় মাতাল হয়ে আছে। পারতেই হবে, তোমাদের যে কোনোভাবে হোক পারতেই হবে। আজ রাতেই শেষ সুযোগ, নইলে তোমাদের নিয়ে যাবে অনেক দূর দেশে। কুকুর বিড়ালের মতন বেঁচে থেকে কি লাভ? লড়াই করে বাঁচার শেষ চেষ্টা করবে না? কালু শেখ বলল, হ্যাঁ ঠাকুর, লড়বো। তুমি বলছো যখন, লড়বো। নিতাই বলল, কিন্তু ওই ষাঁড়ের মতন চেহারার কাপ্তান, সে একাই তো 100। বিশু ঠাকুর বললেন, কাপ্তানের সঙ্গে লড়াইয়ের ভার রইল আমার ওপর। তোমাদের সবাইকে লড়তে হবে এক কাট্টা হয়ে। ওপরে উঠে হাতের কাছে তলোয়ার, বর্ষা, ডান্ডা যা পাবে তাই দিয়ে ঝাঁপিয়ে পড়বে। মনে থাকে যেন, জাহাজ যখন নড়ে উঠবে। আরও কয়েকটা নির্দেশ দিয়ে বিশু ঠাকুর উঠে গেলেন ওপরে। বন্দীদের কয়েকজনের হাত পায়ের বাঁধন তিনি খুলে দিয়েছেন, এবার ওরাই বাকিদের খুলে দেবে। রাত আরেকটু ঘন হলে গঞ্জালেস হেঁড়ে গলায় গান গাইতে গাইতে চলে এলো আনাপুরামের জাহাজে। তার নিজের দলের লোকেরা বিদ্রোহ করেছিল, তাদের কয়েকজনকে মেরে ফেলতে হয়েছে, আর কয়েকজনকে বন্দি করতে হয়েছে বলে তার মন খুব ভারাক্রান্ত। সেটা চাপা দেওয়ার জন্যই সে খুব কষে ভুলে পঞ্চ খেয়েছে আর গান গাইছে। যে কেবিনে সুবর্ণা শুয়ে আছে, সেই কেবিনে প্রথমে এসে ঢুকলো গঞ্জালেস। ডোমিনিক নামের ছেলেটি তাকে দেখে উঠে বসতেই গঞ্জালেস খুব জোর করে এক লাথি কষালো তাকে। দাঁত কড়মড় করে বলল, শয়তানের বাচ্চা, তুই সব খবর দিয়েছিলি আন্তনিওকে, ভালো করে পাহারা দে। সুবর্ণা চোখ বড় বড় করে চেয়ে আছে দেখে গঞ্জালেস বলল, গোয়ায় নিয়ে গিয়ে তোমায় খ্রিস্টান করব, তারপর বিয়ে করব তোমায়, তারপর দেখব তোমার কত তেজ। আবার হেঁড়ে গলায় গান গাইতে গাইতে গঞ্জালেস সেখান থেকে বেরিয়ে চলে এলো পাশের কেবিনে। ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। একটু পরেই জাহাজটা দুলে উঠল বেশ জোরে। গঞ্জালেসের তন্দ্রা মতন এসেছিল, তবু জাহাজের দুলুনি সে ঠিক টের পেল। বিছানায় উঠে বসে সে বলল, এ কি? সঙ্গে সঙ্গে তীরের মতন এক ছায়ামূর্তি ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল তার ওপর। তার হাতে একটা ছুরি, সেটা বসিয়ে দিতে গেল গঞ্জালেসের বুকে, কিন্তু গঞ্জালেসের বুকে কোটের তলায় একটা লোহার পাত বাঁধা থাকে। ছুরি তার বুকে লাগলো না। তখন সেই ছায়ামূর্তি তার বুকের ওপর বসে পড়ে প্রাণপণে টিপে ধরল গলা। একটুক্ষণের জন্য গঞ্জালেস বেকায়দায় পড়েছিল, কিন্তু তার গায়ে অসুরের শক্তি। সেও প্রচণ্ড এক ঠালা লাগালো কাতুতাইকে। বিশু ঠাকুর চিটকে পড়ে গেলেন দরজার বাইরে। পরক্ষণেই তিনি আবার উঠে দাঁড়ালেন, কিন্তু তিনি আবার আসবার আগেই বিছানায় বসে থাকা অবস্থাতেই গঞ্জালেস পিস্তলের গুলি চালালো। বিশু ঠাকুর সঙ্গে সঙ্গে পড়ে গেলেন দরাম করে। গঞ্জালেস বিছানা থেকে নেমে এলো বাইরে। পা দিয়ে বিশু ঠাকুরের শরীরটা উল্টে দিয়ে বিস্ময়ের সঙ্গে বলল, এই, এটা সেই ভূতটা, ইয়ে মরেনি। বিশু ঠাকুর তখনও মরেননি, তার বাঁ কাঁধে গুলি লেগেছে। তবু সেই অবস্থাতেও মরিয়া হয়ে তিনি আচমকা গঞ্জালেসের পা ধরে এক টান মারলেন। গঞ্জালেসও পড়ে গেল ডেকের ওপর। বিশু ঠাকুরই আগে উঠে দাঁড়ালেন। গঞ্জালেসও উঠে বসে হিংস্র গলায় হিসিয়ে বলল, বাঙালি কুকুর, এবার তোর গলা টিপে আমি শেষ করব। কিন্তু গঞ্জালেসকে আর উঠতে হলো না। আর একটা ছায়ামূর্তি পেছন থেকে এসে গঞ্জালেসের মাথায় লোহার ডান্ডা দিয়ে এক ঘা কষালো। গঞ্জালেস গড়িয়ে পড়ল অজ্ঞান হয়ে। ঠিক তখনই গোলমাল শুরু হলো পাশের জাহাজে। বিশু ঠাকুর বললেন, তুমি ঠিক সময় চলে এসেছো মাধব দাস, নইলে নইলে আমি আর পারতুম না। তুমি শক্ত দড়ি দিয়ে একে বেঁধে ফেলো। দেখো, খুব সাবধান। আমি যাই পাশের জাহাজে। পাশের জাহাজ দখল করতে মোটেই বেগ পেতে হলো না। এ জাহাজের অধিকাংশ জলদস্যুই নেশায় একেবারে অজ্ঞান হয়েছিল। আজ রাতে আর কোনো রকম ঝঞ্ঝাট তারা আশঙ্কাই করেনি।
কৃতদাসরা সবাই মিলে ঘিরে ধরায় তারা লড়বার সামান্য চেষ্টা করল, কিন্তু হাত ঠিক মতন চলছে না। এর মধ্যে বিশু ঠাকুর গঞ্জালেসের পিস্তলটি হাতে নিয়ে দাঁড়িয়ে দস্যুদের বলল, তোমরা আত্মসমর্পণ করলে সবাই বেঁচে যাবে। তোমাদের কাপ্তান গঞ্জালেস ধরা পড়েছে, আর তোমাদের আশা নেই। বিশু ঠাকুরকে দেখে ভয়ে তাদের গলা শুকিয়ে গেল। তারা অস্ত্র ফেলে দিল মাটিতে। জাহাজ দুটো ততক্ষণে সমুদ্রে এসে পড়েছে। পূব দিকের বাতাস পালে লেগে জাহাজ দুটো ছুটল সেই দিকে। দস্যুদের সবাইকে বেঁধে ফেলার পর নিতাইয়ের দল মাধব দাসের নির্দেশে দাঁড় বাইতে শুরু করল। পুরো একদিন সমান গতিতে চলার পর জাহাজ দুটি এসে পৌঁছল চট্টগ্রামে। বিশু ঠাকুরের গায়ে যে গুলি লেগেছিল তাতে বেশি ক্ষত হয়নি। তিনি শায়েস্তা খাঁর শিবিরে গিয়ে খুলে বললেন সব কথা। আনন্দে উৎফুল্ল হয়ে শায়েস্তা খাঁ দলবল নিয়ে দেখতে এলেন জাহাজে বন্দি জলদস্যুদের। সর্দার গঞ্জালেসের নাম তিনিও শুনেছেন। বঙ্গোপসাগরের জলদস্যুদের মধ্যে এই গঞ্জালেসই সবচেয়ে কুখ্যাত। সেই গঞ্জালেস যে এমন বন্দি অবস্থায় জাহাজে ডেকে পড়ে আছে, এ দেখে বিস্ময়ে শায়েস্তা খাঁর চোখ কপালে উঠল। শায়েস্তা খাঁ গঞ্জালেসকে বললেন, তোমার সাহস আর বীরত্বের কথা আমি শুনেছি। তুমি বহু পাপ করেছ, বহু লোককে খুন করেছ। তবু আমি তোমাকে এবং তোমার দলবলকে একটা সুযোগ দিতে চাই। আরাকান অভিযানে তোমরা যদি আমাদের সাহায্য করো, তাহলে আমি মোগল সম্রাটের নামে ক্ষমা করব তোমাদের। নৌযুদ্ধে তোমাদের সাহায্য আমাদের কাজে লাগবে। গঞ্জালেসের বাঁধন খুলে দেওয়া হলে সে শায়েস্তা খাঁর সামনে এক হাঁটু গেড়ে বসে বলল, সন্দ্বীপে আমাদের সকলের বউ ছেলে মেয়েদের যদি আপনি ফিরিয়ে দেন, তাহলে আমরা সবাই আপনার আনুগত্য মেনে নেব। শায়েস্তা খাঁ বললেন, তাই হবে। তারপর তিনি বিশু ঠাকুরের খুব প্রশংসা করার পর জিজ্ঞেস করলেন, ব্রাহ্মণ, বলো তুমি কি পুরস্কার চাও? সোনা দানা, জায়গির, যা তোমার খুশি তুমি চাও। বিশু ঠাকুর বললেন, আমার কিছু চাই না, শুধু শুধু আমার একটা শপথ মিটিয়ে নিতে দিন। জাহাজের ডেক থেকে একটা চাবুক কুড়িয়ে নিয়ে তিনি সপাং সপাং করে দুঘা চাবুক কষালেন গঞ্জালেসের গায়ে। তারপর চাবুক ফেলে দিয়ে কাছে এসে গঞ্জালেসের দু গালে লাগালেন দুটি প্রচণ্ড থাপ্পড়। শায়েস্তা খাঁর দিকে ফিরে বিশু ঠাকুর বললেন, সেনাপতি, এই আমার পুরস্কার, আমি এটুকুই চেয়েছিলাম। ইতিহাসে বলে দুর্ধর্ষ ফিরিঙ্গি জলদস্যু সেবাস্টিয়ান গঞ্জালেস টিবাও কয়েকটি শর্তে তার দলবল নিয়ে ধরা দিয়েছিল মোগল সেনাপতি শায়েস্তা খাঁর কাছে। কিন্তু বিশু ঠাকুর নামে একজন বাঙালি যুবক যে তাদের কৌশলে ধরে এনে শায়েস্তা খাঁর হাতে তুলে দিয়েছিল, সে কথা লিখতে ঐতিহাসিকরা ভুলে গেছেন। ইতিহাস শুধু রাজারাজরাদের কথাই লেখে, সাধারণ মানুষের বীরত্বের কথা মনে রাখে না। এর পরেও একটা ছোট্ট ঘটনা আছে, সেটা ঠিক ইতিহাসের মতো নয়, ঠিক যেন গল্পের মতন। কিন্তু এমন অনেক সত্যি ঘটনা ঘটে যা গল্পের চেয়েও বিস্ময়কর। যারা কৃতদাস দাসী হবার জন্য বন্দী হয়েছিল তারা সবাই এখন মুক্ত। জাহাজ ছেড়ে যখন তারা মাটিতে নামছে, তখন মুখ ভর্তি চুল দাড়িওয়ালা একজন লোক হঠাৎ একটি মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে বলল, লক্ষ্মী রানী, ওরে ওরে, তুই আমার লক্ষ্মী রানী না? তুই তো লক্ষ্মী রানী। মেয়েটি হচ্ছে কুড়ানি। সে ভেবাচাকা খেয়ে গেল। এরকম একটা পাগলা মতন লোককে হঠাৎ জড়িয়ে ধরতে দেখলে ভয় পাবারই কথা। লোকটি আবার বলল, ওরে ওরে, তুই আমায় চিনতে পারছিস না? চিনতে পারছিস না? তুই তুই জলে ভেসে গিয়েছিলি, নৌকা উল্টে গেল। ওরে ওরে, আমি যে তোর বাবা মাধব দাস। তখন কুড়ানিও বলে উঠল, বাবা। তারপর কুড়ানি আর মাধব দাস দুজনেই কাঁদতে লাগল। এই কান্না ছিল আনন্দের। শেষ হলো সুনীল গঙ্গোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস জলদস্যু। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
আমাদের পাশে থাকবেন। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর নতুন কাহিনী নিয়ে হাজির হবে বেঙ্গলি স্টোরি স্টেশন। ধন্যবাদ।